হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট জেন ইনস্টিটিউট। আমি তোমাদের বায়োমেন্টর জাহিদ। আজকে আমি আবার একটি নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন। আমরা পূর্বে দুটি চ্যাপ্টার করে ফেলেছি, এবার এটি হচ্ছে আমাদের এই জুলজি সিরিজের তৃতীয় চ্যাপ্টার। তাহলে শুরু করা যাক। দেখো, আমরা এতক্ষণ কি দেখলাম যে আমরা সেলে অক্সিজেন দিলাম, সেই অক্সিজেন তোমার কি করলো, মেটাবলিক রিয়াকশন করলো। মেটাবলিক রিয়াকশনের থ্রুতে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট মেটাবলিক প্রোডাক্ট সেগুলো তৈরি করছে, ঠিক আছে। আর তার জন্য কি যে আমাদের একটা সার্কুলেটরি সিস্টেম, সেই ট্রান্সপোর্টে আমাদের হেল্প করছিল। তো এবার কি হবে এই চ্যাপ্টারে, যে সমস্ত মেটাবলিক ওয়েস্টগুলো তৈরি হচ্ছিল সেগুলোকে আমরা এলিমিনেশনের যে প্রসেসটা সেটা আমরা দেখব। তাহলে কি হয় যে আমরা হয়তো বা এক্সেস ইনজেকশন করি, অথবা যে মেটাবলিক অ্যাক্টিভিটি আছে, মেটাবলিক অ্যাক্টিভিটির থ্রুতে কি তৈরি করে, ডিফারেন্ট ডিফারেন্ট নাইট্রোজেনাস প্রোডাক্ট তৈরি করে। আর কি থাকে, যখন সেলে আমরা সরবরাহ করি কি করি, ডিফারেন্ট টাইপ অফ মিনারেল অ্যাকিউমুলেট হতে থাকে। তারপরে কি কার্বন ডাইঅক্সাইড তোমার মেটাবলিক রিয়াকশনের থ্রুতে উৎপন্ন হতে থাকে। তাহলে কি হলো যে ডিফারেন্ট নাইট্রোজেনাস প্রোডাক্ট, কার্বন ডাইঅক্সাইড, মিনারেলস, এই সমস্ত জিনিস তোমার অ্যাকিউমুলেট হতে শুরু করে। তাহলে কি দরকার, যে আমাদের যে এই যে ডিফারেন্ট নাইট্রোজেনাস ওয়েস্ট আছে, প্রাইমারিলি আমরা সেই জিনিসটাকে নিয়ে এই চ্যাপ্টারে পড়বো। তাহলে এই সমস্ত যে নাইট্রোজেনাস ওয়েস্ট আছে সেগুলোকে পার্সিয়ালি ইয়াতো কমপ্লিটলি আমাদের দেহ থেকে বাইরে বের করতে হবে। রিমুভ টোটালি অর পার্সিয়ালি, এটা যে মেকানিজমের থ্রুতে মানে তোমার বাইরে বের করবো সেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন বা এক্সক্রিশন। যেটাকে কি বলা হয় তোমার এক্সক্রিশন। তাহলে কি হলো, আমরা এক্সেস ইনজেকশন করলাম, তারপরে তোমার মেটাবলিক অ্যাক্টিভিটি হলো, ডিফারেন্ট টাইপ অফ নাইট্রোজেনাস প্রোডাক্ট, কার্বন ডাইঅক্সাইড, মিনারেল এসব তৈরি হলো। তারপরে কি হলো, যে আমার যে সমস্ত টক্সিক জিনিসপত্রগুলো আছে বা নাইট্রোজেনাস ওয়েস্ট যেগুলো সেলের জন্য তোমার ক্ষতিকর অথবা দরকার নেই, তাদের কি করতে হবে, টোটালি অথবা পার্সিয়ালি আমাদের দেহ থেকে বাইরে বের করে দিতে হবে। কার থ্রুতে, মেকানিজম অফ এলিমিনেশনের থ্রুতে অথবা এক্সক্রিশনের থ্রুতে। তো আমরা মেনলি পড়বো তোমার নাইট্রোজেনাস ওয়েস্ট, এটা আগে বলি। তো নাইট্রোজেনাস যে প্রাইমারি যে সব নাইট্রোজেনাস ওয়েস্ট আছে তার মধ্যে আমরা মেনলি কি করব, অ্যামোনিয়ার ব্যাপারে পড়বো, তারপরে পড়বো তোমার ইউরিক অ্যাসিড, তারপরে পড়বো তোমার ইউরিয়া। তাহলে এবার দেখো যে আমাদের যে সমস্ত নাইট্রোজেনাস ওয়েস্ট তৈরি হলো তার মধ্যে প্রাইমারি কি ছিল, তার মধ্যে প্রাইমারি ছিল তোমার অ্যামোনিয়া। আর কি কি ছিল, ইউরিয়া আর ইউরিক অ্যাসিড। তাহলে দেখো প্রথমে আমরা পড়ি অ্যামোনিয়ার ব্যাপারে। অ্যামোনিয়া হচ্ছে কি, যে অ্যামোনিয়া যে মেটাবলিক ওয়েস্ট সেটা তোমার অলমোস্ট সব অ্যানিমালেই ইন্ডিভিজুয়ালি তোমার কি হয়, প্রডিউস হয়, ঠিক আছে। এই অ্যামোনিয়া হচ্ছে তোমার খুব টক্সিক, যেটা আমাদের শরীরের মধ্যে কি থাকে, যে স্টোর করা হয় না। তাহলে কি হবে, সেটাকে আমার দেহের বাইরে বের করে দিতে হবে, আর দেহের বাইরে বের করতে গেলে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। তাহলে বলো যে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন, তাহলে এই যে এক্সক্রিশন যে প্রসেসটা হবে, তাহলে কাদের মধ্যে এটা বেশি দেখতে পাওয়া যেতে পারে, অবশ্যই অ্যাকোয়াটিক ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যাবে, তাই তো। আর এই কি অ্যামোনিয়া হচ্ছে তোমার কি কিডনির কোনো একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করে না যে তোমার এক্সক্রিশনের থ্রুতে। তাহলে এবার এই পুরো ব্যাপারটা এবার আমি লিখি।
অ্যামোনিয়া তাহলে কি? প্রডিউস ইন অল অ্যানিমাল। আর যে সমস্ত অ্যানিমাল তোমার এই অ্যামোনিয়াকে এক্সক্রিশন করে, animals who remove ammonia as a excretory product are known as ammonotelic animal or ammonotelic in nature. Are known as ammonotelic animal. তাহলে কি হলো যে অ্যামোনিয়া যে অলমোস্ট সব অ্যানিমালের প্রডিউস হয়, আর যারা এই অ্যামোনিয়াকেই দেহের বাইরে বের করতে পারে সেই সমস্ত অ্যানিমালগুলোকে কি বলবো, যে অ্যামোনোটেলিক অ্যানিমাল। তাহলে অ্যামোনিয়ার টক্সিসিটিটা কেমন? অ্যামোনিয়া হচ্ছে হাইলি টক্সিক। অ্যামোনিয়া সলিউবল কি না, বডিতে হচ্ছে রেডিলি সলিউবল, ঠিক আছে, কিন্তু এটাকে এক্সপ্রেশনের জন্য আমার কি দরকার, প্রচুর পরিমাণে জলের দরকার। তাই এক্সক্রিশন তাহলে কিভাবে করব? দেখো, অ্যামোনিয়া যে এক্সক্রিশন হয়, অ্যামোনিয়া এক্সক্রিশন হচ্ছে তোমার অ্যামোনিয়াম আয়নের ফর্মে তোমার এক্সক্রিট হয়। অ্যামোনিয়া এক্সক্রিশন করতে আমার কি বললাম, যে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। তাহলে কি দরকার? লট অফ ওয়াটারের দরকার। এটা কি আমাদের দেহে স্টোর করা যায়? না, স্টোর করা যায় না। তাহলে নট স্টোরেবল ফর্ম। তারপরে দেখো, এরা কি হয়, যে আমাদের যে ধরো বা এই যে যারা এই অ্যামোনোটেলিক অ্যানিমাল, তাদের কি হয়, যে তারা এই সমস্ত অ্যামোনিয়াম আয়নকে কি করে, বডি সারফেসের থ্রুতে ডিফিউজ করে, ঠিক আছে, অথবা গিল সারফেসের থ্রুতে ডিফিউজ করে সেটা বাইরে বের করে দেয়। ডিফিউজ থ্রু বডি সারফেস অর গিল সারফেস। কিডনি কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না কিডনি এক্ষেত্রে অ্যামোনিয়া এক্সক্রিশনে। কিডনি এক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। তাহলে এই যে অ্যামোনোটেলিক অ্যানিমাল, এরা কারা হতে পারে? আমি বললাম যে তারা হচ্ছে অ্যাকোয়াটিক হবে। তাহলে এর এক্সাম্পল আমি কি দিতে পারি? এক্সাম্পল হচ্ছে তোমার বনিফিশ, আর কে হবে? অ্যাকোয়াটিক অ্যাম্ফিবিয়ান, যেমন লার্ভা অফ ফ্রগ, আর হচ্ছে কি তোমার অ্যাকোয়াটিক ইনসেক্ট। এই হচ্ছে তোমার অ্যামোনিয়া যে প্রাইমারি নাইট্রোজেনাস ওয়েস্ট। তাহলে অ্যামোনিয়া কি বললাম, দেখো অ্যামোনিয়ার কি হলো ব্যাপারটা। অ্যামোনিয়া আমার সব তোমার ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রডিউস হয়, কিন্তু এর অ্যাডাপ্টেশনটা এমন যে প্রচুর পরিমাণে জল দরকার। তাহলে তারাই একমাত্র এক্সক্রিট করতে পারবে যাদের মানে আশেপাশে পরিবেশে প্রচুর পরিমাণে জল আছে। তাহলে কারা কারা? বনিফিস, অ্যাকোয়াটিক অ্যানিমালস, অ্যাকোয়াটিক ইনসেক্ট যারা আছে, তারা কি করবে, তোমার এই অ্যামোনিয়াকে তার বডি সারফেস অথবা গিলসের থ্রুতে প্রচুর পরিমাণে জলের সহায়তায় তারা দেহের বাইরে এক্সক্রিট করে দেবে।
আর অ্যামোনিয়া হচ্ছে কি হাইলি টক্সিক, তারা খুব তাড়াতাড়ি মানে কি রেডিলি সলিউবল হয়ে যায়, আর হচ্ছে কি যে কিডনি এক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আসি তোমার ইউরিয়া আর হচ্ছে কি ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে। ইউরিয়া আর ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো কি হয়। এতক্ষণ আমরা দেখলাম যে অ্যামোনিয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে জল লাগছিল। তারপরে আস্তে আস্তে যদি আমি টেরেস্ট্রিয়ালের দিকে আসতে যাই, তাহলে দেখা যাবে কি টেরেস্ট্রিয়ালের দিকে আসলে দেখা যাবে তোমার জলের কনজারভেশন দরকার। অর্থাৎ কি টেরেস্ট্রিয়াল অ্যাডাপ্টেশন হচ্ছে কি তোমার হচ্ছে কনজারভেশন অফ ওয়াটার। তাহলে যদি কনজারভেশন অফ ওয়াটার যদি করতে চাই, তাহলে তো এই ক্ষেত্রে আমার শরীরে থাকা অ্যামোনিয়া আমি এক্সক্রিট করতে পারবো না। তাহলে কি অ্যামোনিয়া অ্যাকুমুলেট হয়ে যেতে থাকবে, কিন্তু আমার কি দরকার, সেটাকে এক্সক্রিশন দরকার। তার জন্য কি যে আমাদের শরীরের মধ্যে তোমার কিছু অ্যাডাপ্টেশনের থ্রুতে এই অ্যামোনিয়াকে লেস টক্সিক ফর্মে আমরা কনভার্ট করবো, যেমন ইউরিয়া আর হচ্ছে ইউরিক অ্যাসিড। এবার ইউরিয়া ইউরিক অ্যাসিড যদি আমি কনভার্ট করে দিই, তাহলে খুব সহজেই এই তোমার কি হচ্ছে যে লেস ওয়াটারের সহায়তায় আমরা কিন্তু এক্সক্রিট করতে পারি। তাহলে এক্ষেত্রে কি হলো যে তোমার এক্ষেত্রে যে তোমার অ্যামোনিয়া তোমার ইউরিয়াতে কনভার্ট করা হয়। কোথায়? লিভারে। জানো সেটা যে অর্নিথিন চক্রের সাহায্যে তোমার অ্যামোনিয়া তোমার ইউরিয়াতে কনভার্ট হয়। অর্থাৎ কি মোর টক্সিক থেকে তোমার লেস টক্সিক ফর্মে আমরা কি করলাম, কনভার্ট করে দিলাম। তাহলে কি বলো এবার, যে এই যে ইউরিয়া যে সমস্ত মানে যে সমস্ত অ্যানিমাল এই ইউরিয়াকে এক্সক্রিট করবে, তাদের কি বলবো? অ্যামোনিয়ার ক্ষেত্রে কি বলেছিলাম? অ্যামোনোটেলিক। তাহলে ইউরিয়ার ক্ষেত্রে আমরা কি বলবো? ইউরিওটেলিক। দোজ অ্যানিমাল হু excrete urea as a excretory product is known as ureotelic animal. ইউরিওটেলিক অ্যানিমালের তাহলে এক্সাম্পল কি হবে? ইউরিওটেলিক অ্যানিমালের এক্সাম্পল কি হবে? অর্থাৎ কি তাদের টেরেস্ট্রিয়াল যে সমস্ত অ্যানিমালগুলো থাকবে তার কি কি এক্সাম্পল হবে? টেরেস্ট্রিয়াল অ্যাম্ফিবিয়ান্স আর হচ্ছে কি তোমার মারিন ফিশ। টেরেস্ট্রিয়াল amphibians and marine fishes। আর বনিফিসের ক্ষেত্রে কি ছিল? বনিফিসের ক্ষেত্রে ছিল তোমার ইউরিয়া, সরি, বনিফিসের ক্ষেত্রে ছিল তোমার হচ্ছে কি অ্যামোনিয়া অ্যাজ এ এক্সক্রিটরি প্রোডাক্ট। তাহলে এবার বলো ইউরিয়াকে আমি কি করলাম? ইউরিয়া হচ্ছে তোমার লেস টক্সিক, তাই তো? তাহলে ইউরিয়া হচ্ছে তোমার কি এখানে হলো লেস টক্সিক ফর্ম। লেস টক্সিক ফর্ম। আর সলিবিলিটি কি হচ্ছে? ইউরিয়ার ক্ষেত্রে সলিবিলিটি কম, তাহলে কি আমি লেস ওয়াটারের সাহায্যে আমি বাইরে এক্সক্রিট করতে দিতে পারি। ইউরিয়া হচ্ছে কি তোমার লেস সলিউবল। আর হচ্ছে কি যে তোমার এক্সক্রিশন কিভাবে হয়? এক্সক্রিশন হয়ে যায় তোমার উইথ লেস ওয়াটার। মানে কি এখানে ওয়াটার কনজারভেশন দেখা গেল। তাহলে ওয়াটার কনজারভেশনের জন্য আমার কি আসলো? ইউরিয়া। এরপরে আসি তোমার ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে, ঠিক আছে? এবার ইউরিক অ্যাসিডের কি হলো? ইউরিক অ্যাসিডও সেম তোমার। ইউরিক অ্যাসিড হচ্ছে কি তোমার লেস টক্সিক। ইউরিক অ্যাসিড হচ্ছে কি তোমার লেস টক্সিক ফর্ম। লেস টক্সিক ফর্ম। সলিবিলিটি কেমন? সলিবিলিটি হচ্ছে লেস সলিউবল।
আর ঠিক সেম লেস ওয়াটারের সহায়তায় সে কি দেহের বাইরে এক্সক্রিট হতে থাকবে। তাহলে কি ফর কনজারভেশন অফ ওয়াটার, less water is required to excrete। এর এক্সাম্পল কি হবে? এক্সাম্পল হচ্ছে তোমার এক্সাম্পল হচ্ছে বার্ডস, ল্যান্ড, স্মেলস, ইনসেক্টস এক্সেট্রা। তাহলে দেখো ইউরিয়া অ্যামোনিয়া যে সমস্ত অ্যানিমাল এক্সক্রিট করছিল তাদেরকে আমরা কি বলছি অ্যামোনোটেলিক। ইউরিয়ার ক্ষেত্রে কি বলছিলাম ইউরিওটেলিক। আর ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি বলবো ইউরিকোটেলিক অ্যানিমাল। আর ইউরিকোটেলিক অ্যানিমালের এক্সাম্পল কি ছিল? তোমার ছিল বার্ডস। ইউরিকোটেলিক অ্যানিমাল কারা? যারা ইউরিক অ্যাসিড অ্যাজ এ এক্সক্রিটরি প্রোডাক্ট তোমার বাইরে এক্সক্রিট করবে। আর দেখো এই যে ইউরিয়া, ইউরিয়া কি হয় যে ইউরিয়া কিছু পরিমাণ অ্যামাউন্ট আমাদের কি হয় যে কনজার্ভ করা হয় যে মেডুলারি ইন্টারস্টিসিয়ালে। কি জন্য করা হয়? তোমার হচ্ছে কি যে একটা অসমোলারিটি তোমার মেনটেন করার জন্য সেখানে কি হয় কিছু পরিমাণ অ্যামাউন্ট ইউরিয়া তোমার স্টোর করা হয়। স্মল অ্যামাউন্ট অফ ইউরিয়া storable to maintain osmolarity। তাহলে আমরা দেখলাম এখানে যে তিনটে যে প্রাইমারি তোমার নাইট্রোজেনাস কি আছে প্রোডাক্ট আছে সেগুলোর ব্যাপারে, অ্যামোনিয়া, ইউরিয়া অ্যান্ড ইউরিক অ্যাসিড। তার মধ্যে দেখলাম যে অ্যামোনিয়া হচ্ছিল কি মোর টক্সিক, রিমুভালের জন্য প্রচুর জলের প্রয়োজন হচ্ছিল, আর সেটা কি যে খুব তাড়াতাড়ি রেডিলি সলিউবল ছিল। আর হচ্ছে ইউরিয়া, ইউরিয়ার ক্ষেত্রে কি দেখছিলাম আমরা দেখছিলাম লেস সলিউবল লেস টক্সিক ফর্ম, সেটা কি লিভারে গিয়ে কনভার্ট হলো। তারপরে আমরা দেখলাম কি ইউরিক অ্যাসিড, অর্থাৎ কি যে আমরা হাই টক্সিক থেকে লেস টক্সিক ফর্মের দিকে আমরা ফর্ম করলাম, আর যা হচ্ছে লেস সলিউবল। আর ওয়াটার কনজারভেশনের জন্য কি করলাম যে আমরা খুব কম জলের খরচে আমরা এই সমস্ত এক্সক্রিটেড প্রোডাক্টকে আমরা দেহের বাইরে বের করে দিচ্ছি। তাহলে দেখো তারপরে টপিকে আসি, সেটা হচ্ছে তোমার হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। অর্থাৎ কি আমরা প্রত্যেকটা সিস্টেম দেখলাম, রেসপিরেটরি সিস্টেম দেখেছি, তারপরে তোমার যে কার্ডিওভাস্কুলার সিস্টেম সেটা দেখলাম। এবার আমরা দেখবো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, অর্থাৎ যে এক্সক্রিশন প্রসেসটা হিউম্যানে হয় তার জন্য কি কি মানে তোমার অর্গান হেল্প করে। দেখো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের ক্ষেত্রে কি হয় যে আমাদের কিডনি মেজর রোল প্লে করে। কিডনি, তারপরে কিডনি থেকে কি হয়, কিডনি থেকে বেরিয়ে আসে তোমার ইউরেটার, টু পেয়ার অফ কিডনি, টু পেয়ার অফ ইউরেটার, ইউরেটার তারপরে হচ্ছে কি একটি তোমার ইউরিনারি ব্লাডার আর হচ্ছে ইউরেথ্রা। আর সেখানে ইউরেথ্রাল স্ফিংক্টারের থেকে বাইরের দিকে কি হয় যে আমরা ইউরিন পাস করি। তাহলে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম যদি বলা যায় কি কি নিয়ে তৈরি, তাহলে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম যে আছে সেটা হচ্ছে ওয়ান পেয়ার অফ কিডনি, on pair of kidney, on pair of ureter, on pair sorry on urinary bladder, আর হচ্ছে তোমার ইউরেথ্রা। তাহলে এই নিয়ে হচ্ছে আমাদের কি তোমার হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম তৈরি। তাহলে দেখো এই যে এখানে যে পিকচারটা দেখালাম সেখানে তুমি এদিকটা হচ্ছে তোমার রাইট সাইড,
আর এটা হচ্ছে তোমার লেফট সাইড। তাহলে রাইট সাইডে একটা কিডনি আছে, লেফট সাইডে একটা কিডনি আছে। এবার তুমি যদি দেখতে যাও তাহলে দেখো এইখানে যে রাইট কিডনিটা আছে একটু নিচের দিকে আছে লেফট কিডনির তুলনায়। তাহলে এইটা কেন হয়? এইখানে আছে কি যে তোমার আমাদের কি থাকে, লিভার থাকে। যে লিভারের জন্য যে তোমার রাইট কিডনি সেটা একটু নিচের দিকে থাকে। তাহলে এর অবস্থানটা যদি আমরা দেখতে চাই কিডনির, তাহলে কিডনির অবস্থানটা কোথায় দেখতে পাবো? আমাদের যে ভার্টিব্রাল কলাম আছে, ভার্টিব্রাল কলামে যে পেছনে যে তোমার ধরো ভার্টিব্রাল কলাম আছে, সেখানে হচ্ছে লাস্ট যে থোরাসিক ভার্টিব্রা আছে সেইখান থেকে শুরু করে এখানে যে থার্ড লাম্বার আছে, যে থার্ড লাম্বার আছে এইটুকুর মধ্যে তোমার এই কিডনিটা অবস্থিত। তাহলে আরেকটু প্রিসাইজলি সম্পূর্ণ জিনিসগুলো দেখে নেওয়া যাক। তাহলে এবার আমরা পড়বো প্রথমে কিডনি নিয়ে। দেখো কিডনি কি হচ্ছে, যে এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল ক্যাভিটি। লেট অ্যাজিউম এটা হচ্ছে আমাদের কি অ্যাবডোমিনাল ক্যাভিটি। এই অ্যাবডোমিনাল ক্যাভিটির এই জায়গাটা, এটা হচ্ছে তোমার ভার্টিব্রাল কলাম, অর্থাৎ কি ভার্টিব্রা আছে এখানে। তাহলে কি হলো, ভার্টিব্রা আছে। তো এর মধ্যে হচ্ছে কি যে আমাদের এটা আমি ধরলাম T12, অর্থাৎ কি লাস্ট থোরাসিক ভার্টিব্রা। এটা হচ্ছে তোমার L1, L2, L3, আর এটা হচ্ছে তোমার কি L3 থোরাসিক ভার্টিব্রা। তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনের মধ্যেই তোমার কি থাকবে, আমাদের কিডনি থাকবে। তাহলে এই পোর্শনটার মধ্যে কি থাকছে, আমাদের কিডনি থাকছে। তার মধ্যে রাইট কিডনিটা একটু নিচের দিকে থাকে, কারণ হচ্ছে কি তোমার এই সাইডে কি থাকে, লিভার থাকে। ঠিক এখানে লিভার থাকে, তার জন্য রাইট সাইডে তোমার কি হচ্ছে, কিডনি একটু নিচের দিকে থাকে। তাহলে এটা গেল অবস্থানটা। আর একটা দেখো যে তোমরা জানো যে আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি আছে, অ্যাবডোমিনাল ক্যাভিটি, সেই অ্যাবডোমিনাল ক্যাভিটি একটা থিন মেমব্রেন দ্বারা আবৃত থাকে। কোন জায়গাটা আবৃত করে? এই যে অ্যাবডোমিনাল যে ওয়াল আছে, আর হচ্ছে কি যে এর মধ্যে থাকা যে অর্গানগুলো আছে, সেই অর্গানগুলোকেও তোমার আবৃত করে। তাহলে দুটো যে পর্দা থাকে এই মেমব্রেনে, একটা আবৃত করে দেহকে, আর একটা আবৃত করে তোমার এই অর্গানগুলোকে। তাহলে এই যে মেমব্রেনটাকে কি বলা হয়, যে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম মেমব্রেন। তাহলে পেরিটোনিয়াম মেমব্রেন তোমার কি করে, যে অ্যাবডোমিনাল ক্যাভিটি যে সমস্ত অর্গান থাকে সেগুলোকে সাপোর্ট করার জন্য একটা হচ্ছে তোমার এই অর্গানগুলোকে কভার করে একটা পর্দা, আর একটা পর্দা হচ্ছে তোমার কি যে অ্যাবডোমিনাল অলকে তোমার কভার করে। তাহলে হচ্ছে কি যে তুমি যদি দেখতে চাও এই কিডনির ব্যাপারে, কিডনি কিন্তু এই পর্দা দ্বারা ঘেরা থাকে না। অর্থাৎ কি এটা হয় রেট্রো পেরিটোনিয়াল, মানে কি যে পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে না, তোমার এটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, মানে পেরিটোনিয়ামের ঠিক বাইরে থাকে। তাহলে এটাকে আমি কি বলতে পারি, কিডনি ইজ আ রেট্রো পেরিটোনিয়াল। রেট্রো পেরিটোনিয়াম, অর্থাৎ পেরিটোনিয়ামে তোমার বাইরে থাকে। আর আমাদের কিডনি থাকে কি, যে আমাদের যে ধরো এই যে অ্যাবডোমিনাল ওয়াল আছে, সামনের দিকটা কি, সামনের দিকটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, আর পেছনের দিকটা হচ্ছে তোমার কি ডর্সাল সাইড। তাহলে পেছনের দিকটা যে ডর্সাল সাইডে, যে সে ডর্সাল ওয়ালের ঠিক ক্লোজে থাকে, মানে পেছনের দিকে ডর্সাল ওয়ালের ক্লোজে লাস্ট থোরাসিক থেকে থার্ড লাম্বার পর্যন্ত, আর হচ্ছে কি রেট্রো পেরিটোনিয়াম। তাহলে কিডনির অবস্থানটুকুকে আমাকে প্রিসাইজলি জানা হয়ে গেল। তাহলে এবার কিডনির লোকেশনটা আমি কি বলবো, কিডনির লোকেশনটা হচ্ছে তোমার, কিডনির লোকেশনটা হচ্ছে T12 টু L3 মধ্যে, ক্লোজ টু ডর্সাল ইনার অল। আর কি ছিল তোমার, আর ছিল তোমার রেট্রো পেরিটোনিয়াল। তাহলে কিডনির শেপটা কেমন, দেখো কিডনির শেপটা হচ্ছে ঠিক বিন শেপের মতো, তাই তো? এটা হচ্ছে তোমার কি বিন শেপ।
তার মানে কিডনির শেপটা হচ্ছে বিন শেপ। কিডনির কালার কি? কিডনির কালার দেখতে হবে রেডিশ ব্রাউন। তারপরে আছে কিডনির মেজারমেন্টে, অর্থাৎ কি কিডনির লেন্থ কত, উইথ কত, কিডনির ঠিক তোমার হচ্ছে কি লেন্থ কত হচ্ছে। তারপরে কিডনির তোমার যে কিডনির যে ধরো এটা লেন্থ কত, উইথ কত, থিকনেস কত, আর এটার হচ্ছে তোমার ওয়েট কত, এই জিনিসটা এবার দেখো। তো কিডনির লেন্থ হচ্ছে কত, 10 থেকে 12 সেন্টিমিটার। উইথ কত হচ্ছে 5 থেকে 7 সেন্টিমিটার। থিকনেস কত, থিকনেস হচ্ছে তোমার 2 থেকে 3 সেন্টিমিটার। আর তোমার যে ওয়েট, ওয়েট হচ্ছে 120 থেকে 170 গ্রাম। এটা হচ্ছে কিডনির মেজারমেন্ট। তারপরে দেখো, তোমাদের আগে বললাম যে কিডনি হচ্ছে কি একটা বিন শেপ অর্গান, যেটা হচ্ছে কি রেডিশ ব্রাউন টাইপের হয়ে থাকে। দেখো তাহলে কিডনি যে আছে, কিডনির এই যে বাইরের পোর্শনটা, কিডনির এই বাইরের পোর্শনটা তোমার একটা ক্যাপসুলার আবরণ দ্বারা আবৃত থাকে। তাহলে এটা কি হচ্ছে, ক্যাপসুল অফ কিডনি। লাংসের ক্ষেত্রে কি দেখেছিলাম, প্লুরা দেখেছিলাম। হার্টের ক্ষেত্রে কি দেখেছিলাম, পেরিকার্ডিয়াম দেখেছিলাম। আর এখানে কি আছে, ক্যাপসুল। ঠিক আছে, তার মধ্যে কি কিডনির দুটো জোনে বিভক্ত থাকে। কিডনির এই যে বাইরের জোনটা, কিডনির এই বাইরের জোনটা যে আছে, এই বাইরের জোন বা আউটার জোনটাকে বলে কিডনির কর্টেক্স, কর্টেক্স এরিয়া। তাহলে কি দাঁড়ালো, কিডনির যে এই পোর্শনটা আছে, কিডনির এই পোর্শনটাকে আমি বলবো কর্টেক্স এরিয়া। আর বাকি যে পোর্শনটা বাঁচলো, বাকি যে পোর্শনটা বাঁচলো সেটা হচ্ছে কি তোমার মেডুলা। সেটা হচ্ছে কিডনির মেডুলা। মেডুলাতে কি থাকে, অনেক পিরামিডাকার তোমার কিছু মাস থাকে, কিছু পিরামিডাকার তোমার মাস থাকে। এই পিরামিডাকার মাসগুলোকে বলা হয় তোমার মেডুলারি পিরামিড। এই মাসগুলোকে বলা হয় তোমার মেডুলারি পিরামিড। এই মাসগুলোকে বলবো আমরা মেডুলারি পিরামিড। আর দেখো এই যে কনকেভ এরিয়াটা দেখছো, একটা নচ, এই নচের থ্রুতে তোমার কি হয়, যে ব্লাড ভেসেল এন্ট্রি নিতে পারে, এক্সিট নিতে পারে। তারপরে তোমার যে নার্ভ, সেসব জিনিসগুলো তোমার এন্ট্রি এক্সিট নিতে পারে। এই যে তোমার পোর্শনটা আছে, এই পোর্শনটাকে কি বলবো তাহলে আমি, এই পোর্শনটাকে বলা হয় হাইলাম। এই পোর্শনটাকে তাহলে আমি কি বললাম, হাইলাম। হাইলাম থেকে কি কি হয়, হাইলাম থেকে তোমার হচ্ছে কি, হাইলাম থেকে তোমার এন্ট্রি और exit of blood vessel, nerve, ureter, এইসব জিনিসগুলো কি হয়, যে তোমার এন্ট্রি বা এক্সিট হতে পারে। তাহলে এটা হলো কিডনির তোমার মোটামুটি একটা গ্রস অ্যানাটমি। তারপরে আসো যে আরো ভালো করে দেখে নিই, আমরা কি দেখলাম, যে কিডনির এই বাইরের পোর্শনটাকে কি বলেছিলাম, কিডনির বাইরের পোর্শনটাকে বলেছিলাম তোমার কর্টেক্স। আর এই যে ভেতরের
অংশটা, ভেতরের অংশটাকে আমরা কি বলেছিলাম? পিরামিড, তাই তো, মেডুলারি পিরামিড। আর মেডুলারি পিরামিডে কি ছিল? তোমার অনেক কনিক্যাল যে পিরামিড আকার, তোমার অনেক মাস ছিল, যেগুলো কি বলেছিলাম যে মেডুলারি পিরামিড, তাই তো। আর এই জায়গাটাকে বললাম তোমার কি? হাইলাম, যেখান থেকে তোমার ইউরেটার তোমার কি হবে? চলে যাবে ইউরিনারি ব্লাডারে। দেখো কি হয়, এই যে কনিক্যাল মাসগুলো আছে, এই কনিক্যাল মাসগুলো আবার একটা যে প্রজেকশন, এইরকম প্রজেকশনের সাথে তোমার যুক্ত থাকে। এরকম প্রজেকশনের সাথে যুক্ত থাকে। এই প্রজেকশনগুলো যে আছে, এগুলোকে বলা হয় তোমার ক্যালিক্স। এগুলো হচ্ছে তোমার মাইনর ক্যালিক্স। আর তারপরে এরা আবার বড় হয়ে যুক্ত হয়ে তোমার কি করে? তোমার মেজর ক্যালিক্স ফর্ম করে। তারপরে এই মেজর ক্যালিক্স কি করবে? এই মেজর ক্যালিক্স মেজর ক্যালিক্স তখন একটা ফানেল শেপ আকারের একটা এরিয়া তৈরি করবে। সেই এরিয়া থেকে তোমার রেনাল হাইলাম হয়ে বাইরে ইউরেটারে চলে আসবে। তাহলে কি দাঁড়ালো? এটা হচ্ছে কি? তোমার মেডুলারি পিরামিড। তারপরে এই যে প্রজেকশন যেটা আছে, সেটা হচ্ছে কি? তোমার মাইনর ক্যালিক্স। তারপরে যে মাইনর ক্যালিক্স কোথায় এসে ওপেন হলো? সেটা হচ্ছে মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স একটা যে ফানেল আকারের তোমার কি করলো? একটা ফানেল আকারের স্ট্রাকচার তৈরি করলো। সেটা হচ্ছে তোমার রেনাল পেলভিস। আর তারপরে সেটা কি হচ্ছে? হাইলাম দিয়ে তোমার বাইরে বেরিয়ে চলে আসছে। ইউরেটার হয়ে যাবে কোথায়? দেখো এখানে তাহলে কি হলো, যে ইউরিন ফর্ম হলো, ইউরিন ফর্ম হয়ে মাইনার ক্যালিক্স, মেজর ক্যালিক্স, তারপরে ফানেল শেপ যে রেনাল পেলভিস, হাইলাম হয়ে বাইরে এসে তোমার ইউরেটার হয়ে ইউরিন তারপরে যাবে কোথায়? ইউরিনারি ইউরিনারি ব্লাডারে। তারপরে কি হবে? ইউরিনারি ব্লাডার হয়ে তোমার ইউরেথ্রা হয়ে কি হবে? ইউরিন পাস হবে। যখন মিকচুরেশন রিফ্লেক্সটা হয়ে যাবে, তখন কি হবে? যে আমাদের এই ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা থেকে তোমার বাকি ইউরিন তোমার পাস হয়ে যাবে। দেখো এখানে কি হলো তাহলে, যে আমরা বাইরে একটা লেয়ার দেখলাম রেনাল ক্যাপসুল, এটা হচ্ছে তোমার কর্টেক্স, আর ঠিক তার ভেতরে হচ্ছে রেনাল পিরামিড। দেখো এই কর্টেক্সের কিছু জায়গা আছে যে যা এই পিরামিডের সরি মেডুলার মধ্যে তোমার প্রেজেন্ট আছে। এই পোর্শনটাকে বলা হয় তোমার কলামস অফ বার্টনি। পার্ট অফ কর্টেক্স হুইচ প্রেজেন্ট ইন মেডুলা ইজ কল্ড, যে পোর্শনটা সেটাকে বলা হয় তোমার কলাম অফ বার্টনি। আর হচ্ছে কি, যে তোমার এখানে মেডুলাতে দেখলাম মেডুলারি পিরামিড, মেডুলারি পিরামিড থেকে আসলো তোমার ক্যালিক্স, ক্যালিক্স মেজর মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে তোমার রেনাল পেলভিস, রেনাল পেলভিস থেকে হাইলাম দিয়ে তোমার বেরিয়ে গেল তোমার কোথায়? ইউরেটারের থ্রুতে। আর তোমরা জানো যে আহ, কি হয়, তোমাদের নেফ্রন আছে, কিডনির যে ফাংশনাল ইউনিট সেটা হচ্ছে নেফ্রন। তো নেফ্রন কিভাবে থাকে? ঠিক এইখানে
নেফ্রন থাকে, তারপর এটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে নেফ্রন এখানে তোমার ইউরিন ফর্ম করলো, ইউরিন ফর্ম করে তোমার আসলো কালেক্টিং ডাক্ট, অনেকগুলো তোমার নেফ্রন যে ডিসিটি গুলো একটা কালেক্টিং ডাক্টে এসে ওপেন হয়ে তারপরে সেটা ইউরিনটা যাবে কোথায়, মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্স, তারপরে যাবে রেনাল পেলভিস, তারপরে রেনাল পেলভিসের থ্রুতে, তারপরে ইউরেটারের থ্রুতে তোমার বাইরে বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে নেফ্রন। আর নেফ্রন কি, নেফ্রন বললাম তোমার হচ্ছে কিডনির যে তোমার হচ্ছে ফাংশনাল ইউনিট। তাহলে এখানে আবার আরেকবার আমি তোমাদের ডায়াগ্রামটাকে লেবেল করে দিই। তাহলে এটা বাইরের পোর্শনটা কি ছিল, বাইরের পোর্শনটা ছিল তোমার ক্যাপসুল, আর তোমার তারপরে আউটার জোন ছিল সেটা কি, সেটা ছিল কর্টেক্স। তারপরে এই যে পোর্শনটা যেখানে তোমার কর্টেক্সের কিছু পোর্শন যেটা মেডুলাতে ছিল সেটাকে কি বলেছিলাম, কলাম অফ বার্টিন। তারপরে এটা কি ছিল তোমার নেফ্রন। মেডুলার মধ্যে এই পোর্শনটা কি ছিল, মেডুলারি পিরামিড। তারপরে মেডুলার পিরামিডে যে তোমার কালেক্টিং ডাক্ট সেগুলো তোমার কোথায় ওপেন হচ্ছিল, সেগুলো ওপেন হচ্ছিল তোমার ক্যালিক্সে। তারপরে ক্যালিক্সের থ্রুতে আসছিল কোথায়, ক্যালিক্সের থ্রুতে আসছিল তোমার রেনাল পেলভিস। রেনাল পেলভিসের পরে ইউরেটারের থ্রুতে তোমার আমাদের দেহের বাইরে যাচ্ছে। দেখো কি হয়, তোমাদের যে এই পোর্শনটা বললাম, এই পোর্শনটা যে থাকে, এই পোর্শনটা হচ্ছে তোমার হাইলাম। এই হাইলামের মধ্যে কি হয়, যে তোমার রেনাল আর্টারি এন্ট্রি হয়, সেখান থেকে যখন ব্লাড নিয়ে যায় রেনাল তোমার হচ্ছে কি রেনাল আর্টারি থ্রুতে, তারপরে সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চে ভাগ হয়, যেমন অ্যাফারেন্ট আর্টেরিওল, অ্যাফারেন্ট আর্টেরিওল থেকে ক্যাপিলারিতে যাবে, ক্যাপিলারি থেকে তোমার ইফারেন্ট আর্টেরিওল কি হবে, এই যে ফাংশনাল ইউনিট তোমার নেফ্রন, নেফ্রনের আশেপাশে তোমার একটা ক্যাপিলারি ফর্ম করবে, যেটাকে বলা হয় তোমার পেরিটিউবুলার ক্যাপিলারি। তাহলে এটা বুঝতে পারলে যে এইভাবে তোমার এই যে রেনাল আর্টারিটা ঢুকে ঠিক এইভাবে তোমার ডিস্ট্রিবিউট হবে। তাহলে এটা হচ্ছে তোমার কি রেনাল আর্টারি, আর এটা হচ্ছে তোমার রেনাল ভেন। আরো তোমার কি নার্ভও তোমার এন্ট্রি হতে পারে, তাহলে হাইলামের মধ্যে দিয়ে রেনাল আর্টারি, রেনাল ভেন, নার্ভ, ইউরেটার, এগুলো সবই এন্ট্রি এক্সিট হতে পারে তোমার। তারপরে আসি যে এই যে নেফ্রনের যে বললাম, সরি কিডনির যে তোমার হচ্ছে ফাংশনাল ইউনিট সেটা হচ্ছে নেফ্রন। এবার আমরা জানবো কি এই নেফ্রনের ব্যাপারে আমরা জানবো। তাহলে এবার আসা যাক তোমার ফাংশনাল ইউনিট অফ কিডনি। দেখো আমাদের যে ফাংশনাল ইউনিট অফ কিডনি কি হচ্ছে, তাহলে নেফ্রন। আর প্রত্যেকটা কিডনিতে কত পরিমাণ নেফ্রন থাকে, অ্যাপ্রক্স 1 মিলিয়ন। তাহলে বোথ কিডনি মিলিয়ে কতটা হচ্ছে, তাহলে 2 মিলিয়ন তোমার নেফ্রন থাকছে। তারপরে আসা যাক তোমার নেফ্রনের পার্টে, নেফ্রনের পার্ট। নেফ্রন মেনলি কি হয়, যে তোমাদের আমি বললাম যে দুটো পার্টে বিভক্ত থাকে, একটা হচ্ছে ক্যাপিলারি পার্ট আর একটা হচ্ছে তোমার টিউবুলার পার্ট। যেমন ধরো এটা হচ্ছে তোমার নেফ্রনের টিউবুলার পার্ট, এটা হচ্ছে তোমার পুরোটাই হচ্ছে কি নেফ্রনের টিউবুলার পার্ট। আর কি হয়, তোমাদের আমি বললাম যে রেনাল আর্টারি থেকে কি হবে, ইফারেন্ট অ্যাফারেন্ট আর্টেরিওল, তার মাঝখানে থাকবে ক্যাপিলারি। সেই যে টাপ অফ ক্যাপিলারিটা ফর্ম করবে এই ঠিক টিউবুলার পার্টের কাছে, সেটাকে বলা হয় তোমার গ্লোমেরুলাস। তাহলে এই দুটো পার্ট গ্লোমেরুলাস আর এই যে টিউবুলার পার্ট, এই দুটো পার্ট মিলিয়ে তোমার কি হয়, যে
নেফ্রন তৈরি হয়। তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস কি হচ্ছে, duct of capillary formed by afferent arterioles। তাহলে কি হচ্ছে, ডাক্ট অফ ক্যাপিলারি যেটা হচ্ছে ফর্মড বাই অ্যাফারেন্ট আর্টেরিয়ালস। তাহলে দেখো এই যে এই পোর্শনটা রেনাল আর্টারি থেকে কি হচ্ছে অ্যাফারেন্ট আর্টেরিয়াল ফর্ম করলো। অ্যাফারেন্ট আর্টেরিয়াল কোথায় এ হচ্ছে, তোমার ডাক্ট অফ ক্যাপিলারিতে। এই ক্যাপিলারিটা হচ্ছে কি গ্লোমেরুলাস, তারপরে সেটা আবার কোথায় থেকে মানে বের হচ্ছে, সেটা হচ্ছে তোমার ইফারেন্ট আর্টেরিয়াল। তাহলে দেখো এই যে এই পোর্শনটা যার লিউমেনটা অনেক বড়, সেটা কি হচ্ছে তোমার অ্যাফারেন্ট আর্টেরিয়াল। আর এই পোর্শনটা যেটা হচ্ছে তোমার ন্যারো লিউমেন, এটাকে বলবো আমরা ইফারেন্ট আর্টেরিয়াল। এটা হচ্ছে তাহলে তোমার ইফারেন্ট আর্টেরিয়াল। এই ইফারেন্ট আর্টেরিয়াল পরে কি হবে সেটা আমরা পরে জানবো, যে ইফারেন্ট আর্টেরিয়াল থেকে একটা আমার কি হয় যে তোমাদের দেখালাম যে টিউবুলার পার্টটা আছে, এই টিউবুলার পার্টের আশেপাশে তোমার একটা ক্যাপিলারি ফর্ম করে, যেটাকে বলা হয় তোমার পেরিটিউবুলার ক্যাপিলারি। তারপরে আসা যাক তোমার টিউবুলার পার্টে। টিউবুলার পার্টটা তাহলে কি হচ্ছে, সাপোজ এটা হচ্ছে তোমার টিউবুলার পার্ট। দেখো টিউবুলার পার্টের প্রথমে একটা কাপ শেপ স্ট্রাকচার দেখা যায়, সেটা হয় কি তোমার ডাবল ওয়াল হয় কাপ শেপ স্ট্রাকচার। এই ডাবল ওয়াল কাপ শেপ স্ট্রাকচারটাকে বলা হয় তোমার বোউম্যান ক্যাপসুল, যার মধ্যে তোমার কি থাকে, এই যে টপ ক্যাপিলারিটা থাকে, যেটা অ্যাফারেন্ট আর্টেরিয়াল হয়ে আসে ক্যাপিলারি, তারপরে হয়ে যায় কি ইফারেন্ট আর্টেরিয়াল। তারপরে যে হাইলি কয়েল পোর্শনটা দেখা যায়, যেটা হচ্ছে তোমার বোউম্যান ক্যাপসুলের কাছে, সেটা হচ্ছে তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউব, সেটাকে পিসিটি বলা হয়। তারপরে দেখো একটা হেয়ার পিন লাইক স্ট্রাকচার দেখা যায়, হেয়ার পিন লাইক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে বলা হয় তোমার লুপ অফ হেনলে। তারপরে আবার একটা হাইলি কোয়ালিটি স্ট্রাকচার দেখা যায়, এই হাইলি কোয়ালিটি স্ট্রাকচারটাকে বলা হয় ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আর তারপরে এটা কালেক্টিং ডাক্টে ওপেন হয়ে যায়। এই কালেক্টিং ডাক্ট কি হয় যে আরো অনেক নিউরন থেকে কি হয়, পাশের ডিসিটি এখানে ওপেন হয়, আরেকটা নেফ্রনের তোমার ডিসিটি এখানে ওপেন হয়, এমন করে মানে অনেক কটা নেফ্রনের যে ডিসিটি সেখানে কালেক্টিং ডাক্টে এসে ওপেন হয়। তাহলে এবার নামগুলো লিখে দিন। এটা কি হচ্ছে তাহলে বোউম্যান ক্যাপসুল, তারপরে এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলস, এটা হচ্ছে লুপ অফ হেনলি। লুপ অফ হেনলির কি দেখা যায়, যে দেখো এটা হচ্ছে তোমার ডিসেন্ডিং পার্ট, আর এটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং পার্ট। ডিসেন্ডিং পার্ট কি হয়, মেনলি তোমার থিন হয়। লুপ অফ হেনলের কি হচ্ছে তোমার ডিসেন্ডিং এন্ড অ্যাসেন্ডিং। আর হচ্ছে তোমার অ্যাসেন্ডিং পার্ট। ডিসেন্ডিং পার্ট হচ্ছে কি তোমার, ডিসেন্ডিং পার্ট মেনলি হয় তোমার থিন, আর অ্যাসেন্ডিং পার্টে যে উপরের পার্টটা হয় সেটা হয় ঠিক, আর নিচের পার্ট যেটা হয় সেটা হয় থিন। এই পার্টটা হয় ঠিক, এই পার্টটা হয় তোমার থিন, আর তোমার ডিসেন্ডিং পার্ট সেটা একদম থিন হয়। তারপরে কোথায় আসলাম, তারপরে আসা হলো আমাদের ডিসিটি।
বা ডিস্টাল কনভলিউটেড টিউব, আর এটা হচ্ছে তোমার কালেক্টিং ডাক্ট। এবার দেখো এইখানে কি দেখছো, তোমার গ্লোমেরুলাস দেখছো, আর এ হচ্ছে কাপ শেপ, তোমার কি কাপ শেপ হচ্ছে ডাবল ওয়াল বোম্যান্স ক্যাপসুল। এই যে বোম্যান্স ক্যাপসুল, আর হচ্ছে কি তোমার গ্লোমেরুলাস, এই দুটোকে একসাথে বলে ম্যালপিজিয়ান কর্পাসল। তাহলে বোম্যান্স ক্যাপসুল আর গ্লোমেরুলাস মিলে কি তৈরি করলো, ম্যালপিজিয়ান কর্পাসল বা রেনাল কর্পাসল যেটাকে বলা হয়। তারপরে দেখো যে আমরা যে নেফ্রনের যে পার্টটা পড়েছিলাম, নেফ্রনের তোমাদের ওই ডায়াগ্রামটাতে দেখালাম যে নেফ্রনটা কিভাবে থাকে, কিছুটা পার্ট তোমার কর্টেক্সে থাকে, কিছুটা পার্ট তোমার কিছু থাকে মিডুলার মধ্যে থাকে। তাহলে এবার এই পার্টটা এবার আমরা দেখি। দেখো এটা হচ্ছে কিডনি, যেটার হচ্ছে কি যে বাইরের পার্টটা কি ছিল, বাইরের পার্টটা ছিল তোমার কর্টেক্স, আর ভেতরের পার্টটা কি ছিল, ভেতরের পার্টটা ছিল তোমার মেডুলা। আর মেডুলার মধ্যে কি ছিল, মেডুলারি তোমার পিরামিড। তাহলে এবার এটা দেখে নেওয়া যাক। দেখো আমি একটা জুম করে তোমাদের আমি দেখাচ্ছি। তাহলে কি হলো, যে কর্টেক্সের মধ্যে থাকছে তোমার বোম্যান্স ক্যাপসুল, তারপরে সেইখান থেকে থাকছে পিসিটি, আর নিচের দিকে লুপ অফ হেনলি তোমার থাকবে রেনাল পিরামিডে। তারপরে আবার বেরিয়ে আসবে তোমার ডিসিটি বাইরে থাকবে, তারপরে সেইখান থেকে কালেক্টিং ডাক্ট আবার থাকবে রেনাল পিরামিডে। তাহলে কোন কোন পোর্শনটা হচ্ছে, দেখো এইখানে এই পোর্শনটা কোথায় থাকছে তোমার, এই পোর্শনটা থাকছে তোমার কর্টেক্স, আর বাকি এই যে পোর্শনটা সেটা হচ্ছে মেডুলাতে থাকছে। তাহলে এটা ক্লিয়ার হলো কোথায় মানে কর্টেক্সে কি কি থাকে আর তোমার মেডুলাতে কি কি থাকে। দেখো কিছু কিছু তোমার নেফ্রন থাকে, যে নেফ্রনের কি হয় যে তোমার আছে কি লুপ অফ হেনলে, সেটা তোমার অনেকটাই ছোট হয়, ঠিক আছে। আর কিছু কিছু নেফ্রন আছে লুপ অফ হেনলে যেটা অনেকটাই বড় হয়, আর সেটা মেডুলা অঞ্চল অর্থাৎ রেনাল পিরামিডে তোমার স্প্রেড থাকে। তাহলে এই অনুযায়ী যে আমরা আবার নেফ্রনকে তোমার কর্টিক্যাল নেফ্রন আর হচ্ছে তোমার জাস্টা মেডুলারি নেফ্রন এই দুটো ভাগে ভাগ করতে পারি। আর তোমাদের আগেও বললাম যে এই যে নেফ্রন, এই নেফ্রনে যে ইফারেন্ট আর্টেরিওল ছিল, অ্যাফারেন্ট আর্টেরিওল, গ্লোমেরুলাস, ইফারেন্ট আর্টেরিওল হয়ে বেরিয়ে আবার তোমার কি করছিল, ক্যাপিলারি তৈরি করছিল। যে ক্যাপিলারিটাকে আমরা কি নাম দিয়েছিলাম, যে ক্যাপিলারিটাকে আমরা নাম দিয়েছিলাম পেরিটিউবুলার ক্যাপিলারি, তাই তো। এই পেরিটিউবুলার ক্যাপিলারি একটা ডেন্স নেটওয়ার্ক তৈরি করে লুপ অফ হেনলের কাছে। এই পেরিটিউবুলার ক্যাপিলারি তোমার হচ্ছে ডেন্স নেটওয়ার্ক তৈরি করে, সেটা হচ্ছে তোমার লুপ অফ হেনলের কাছে, যেটাকে কি বলে তোমার, যেটাকে বলে তোমার ভাসারেক্টা।
কি বলে সেটাকে, ভাষা রেক্টা। তাহলে এটা গেল আমাদের নেফ্রনের একটা মোটামুটি স্ট্রাকচার। তারপরে দেখো এই যে সেম জিনিসটা কি দেখলাম, রেনাল আর্টারি থেকে অ্যাফারেন্ট আর্টেরিয়ল আসলো, তারপরে টাপটপ ক্যাপিলারি ফর্ম করলো, সেই টাপটপ ক্যাপিলারিটাকে কি বললাম, গ্লোমেরুলাস। তারপরে সেটা আবার কি ফর্ম করলো, ইফারেন্ট আর্টেরিয়ল। ইফারেন্ট আর্টেরিয়লের যে লুমেন সেটা ছিল ছোট, আর যেটা বোম্যান্স অ্যাফারেন্ট আর্টেরিয়লের যে লিউমেন, ব্লাড ভেসেল যে লিউমেন, সেটা হয় তোমার ডায়ামিটারটা সেটা হয় তোমার বড়। আর এই তোমার ইফারেন্ট আর্টেরিয়ল আবার কি করছে তোমার দেখো, একটা নেটওয়ার্ক অফ ক্যাপিলারি ফর্ম করছে। এই নেটওয়ার্ক ক্যাপিলারিটাকে তোমার কি বলছে, নেটওয়ার্ক অফ ক্যাপিলারিটাকে বলছে পেরিটিউবুলার ক্যাপিলারি। আর তোমার লুপ অফ হেনলের কাছে একটা ডেন্স নেটওয়ার্ক যে বানাচ্ছে, এটাকে বলা হয় তোমার ভাষা রেক্টা। এটাকে বলা হয় তোমার কি, ভাষা রেক্টা। আর এটা দেখো, তারপরে লুপ অফ, তারপরে হচ্ছে কি যে এটা গেল তোমার গ্লোমেরুলার পার্টটা। আর তারপরে আসি আমরা টিউবুলার পার্ট। টিউবুলার পার্টে যে ডাবল ওয়াল তোমার কি থাকছে, যে কাপ শেপ যে স্ট্রাকচার সেটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। তারপরে একটা হাইলি কোয়ালিটি স্ট্রাকচার দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিসিটি। তারপরে তোমার ডিসেন্ডিং পার্ট হচ্ছে কি তোমার ডিসেন্ডিং লুপ অফ হেনলে, আর ওপরের দিকে হচ্ছে অ্যাসেন্ডিং লুপ অফ হেনলে, সেটা হচ্ছে লুপ অফ হেনলের পার্ট। সেটা হচ্ছে কি যে তোমার লুপ অফ হেনলের পার্ট। আর তারপরে আবার দেখা যাচ্ছে কি তোমার ডিসিটি দেখা যাচ্ছে। আর সেই ডিসিটি কোথায় ওপেন হচ্ছে, ডিসিটি ওপেন হচ্ছে তোমার কালেক্টিং ডাক্টে। তাহলে এটা গেল মোটামুটি স্ট্রাকচার। আর এই যে উপরের পার্টটা, এই যে উপরের পার্টটা, এই উপরের পার্টটা মানে হচ্ছে তোমার বোম্যান্স ক্যাপসুল, পিসিটি আর ডিসিটি। এই যে এই পার্টগুলো, এই পার্টগুলো তোমার কিসে থাকে, তোমার থাকছে তোমার কর্টেক্সে। আর বাকি এই পার্টটা তোমার নিচের পার্টটা থাকছে তোমার মেডুলাতে। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার হলো। তারপরে দেখো নেফ্রন যে আমি বললাম যে সেটা হচ্ছে কর্টিক্যাল হতে পারে আর জাক্সটা মেডুলারি হতে পারে। তো অ্যাবান্ডেন্স কার বেশি থাকবে, অ্যাবান্ডেন্স তোমার কর্টিক্যাল নেফ্রনের সব থেকে বেশি থাকবে, আর জাক্সটা মেডুলারি লেস। লুপ অফ হেনলে কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে কি হবে, লুপ অফ হেনলে কর্টিক্যাল নেফ্রনের ক্ষেত্রে হবে শর্ট, আর জাক্সটা মেডুলারির ক্ষেত্রে হবে লং। তারপরে দেখো এই কর্টিক্যাল যে নেফ্রনগুলো সেগুলো মোস্ট অফ দ্য পার্ট কোথায় থাকবে, সেটা থাকবে কর্টেক্সে। আর জাক্সটা মেডুলারির ক্ষেত্রে তোমার থাকবে মোস্ট অফ দ্য পার্ট মেডুলাতে। আর ভাষা রেকটা কি হবে, ভাষা রেকটার ক্ষেত্রে হবে তোমার কর্টিক্যালের ক্ষেত্রে হবে অ্যাবসেন্ট ইয়া তো ফির নট ওয়েল ডেভেলপড। হ্যাঁ, ভাষা রেকটা ইজ হাইলি রিডিউস। আর জাক্সটা মেডুলারির ক্ষেত্রে কি হচ্ছে, ওয়েল ডেভেলপ। জাক্সটা মেডুলারির ক্ষেত্রে হচ্ছিল কি তোমার ওয়েল ডেভেলপ। তাহলে আমরা এটা জানলাম। এবার আমরা একটু পড়বো তোমার কি ম্যালপিজিয়ান কর্পাক্সাল নিয়ে। দেখো ম্যালপিজিয়ান কর্পাসাল আমি কি বলেছিলাম, ম্যালপিজিয়ান কর্পাসাল হচ্ছে তোমার কি এই টাপটপ ক্যাপিলারি, এই টাপটপ ক্যাপিলারি আর হচ্ছে তোমার এই যে ডাবল ওয়াল দেখতে পাচ্ছ, ডাবল ওয়াল যে স্ট্রাকচারটা আছে, যে ডাবল ওয়াল যে স্ট্রাকচারটা আছে যে বোম্যান্স ক্যাপসুল, এই দুটো নিয়ে হচ্ছে তোমার কি ম্যালপিজিয়ান কর্পাসাল তৈরি হচ্ছে। তারপরে এটা কোথায় ওপেন হচ্ছে, সেটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে গিয়ে তোমার কি হচ্ছে, ওপেন হচ্ছে। এই জায়গায় প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলসে গিয়ে তোমার ওপেন হচ্ছে। দেখো রেনাল আর্টারির থ্রুতে যে কিডনিতে ব্লাড আসছে ফিল্টার হওয়ার জন্য, আর যেসব এক্সক্রিটরি প্রোডাক্ট আছে সেগুলোকে আমরা কি করব, দেহের বাইরে বের করে দেবো। তো এই ক্ষেত্রে যে এই ম্যালপিজিয়ান কর্পাসাল প্রথমে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ধরো রেনাল আর্টারির থ্রুতে তারপরে আসলো কি অ্যাফারেন্ট আর্টেরিয়ল, তাই তো এই অ্যাফারেন্ট আর্টেরিয়লে তোমার কি আসলো, ব্লাড আসলো।
এবার অ্যাফারেন্ট আর্টেরিওলে ব্লাড আসার পরে সেটা আসবে কোথায়? এই টাপ ক্যাপিলারিতে, তাই তো? এই টাপ ক্যাপিলারিতে তোমার কি আসবে? ব্লাড আসবে। তারপরে কি হবে? এই যে ব্লাড যে আসলো সেটা তাহলে তো এবার নেফ্রনের মধ্যে যেতে হবে, অর্থাৎ কি এই কাপ শেপ স্ট্রাকচারের মধ্যে তোমার ব্লাড তার যে ফিল্টারেট আছে সেগুলোকে মানে তোমার স্ক্রিট আউট করবে। তাহলে দেখো এখানে কি হয় যে তোমার কিছু মেমব্রেন আর কিছু সেলকেও ক্রস করতে হয়। কি কি ক্রস করতে হয়? আমরা জানি যে ক্যাপিলারিতে কি থাকে, ক্যাপিলারি যে ব্লাডে যে এন্ডোথেলিয়াম সেই লেয়ারটাকে প্রথমে ক্রস করতে হবে, ঠিক আছে? সে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটাকে তোমাকে ক্রস করতে হবে। তারপরে কি ক্রস করতে হবে? এই যে তোমার বোম্যান্স ক্যাপসুলের যে ভেতরের লেয়ারটা দেখছো, এই ভেতরের লেয়ারে তোমার ওয়ান টাইপ অফ সেল থাকে, সেটাকে কি বলে? পোডোসাইট। পোডোসাইটকেও তোমার ক্রস করতে হবে। আর এই দুইয়ের মাঝখানে থাকে তোমার কি? এই দুইয়ের মাঝখানে থাকে তোমার বেসমেন্ট মেমব্রেন। এই তিনটে লেয়ারকে তোমার ক্রস করতে হবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? প্রথমে একটা লেয়ার, তারপরে হচ্ছে আরেকটা লেয়ার, আর এর মাঝখানে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তাহলে উপরের যে লেয়ারটা সেটা কি ছিল? উপরের লেয়ারটা ছিল ব্লাড এন্ডোথেলিয়াম, একদম নিচেরটা কি ছিল? পোডোসাইট, আর মিডিলটা ছিল বেসমেন্ট মেমব্রেন। মিডিলেরটা হচ্ছে কি তোমার বেসমেন্ট মেমব্রেন। এই পোডোসাইট গুলো কিভাবে থাকে দেখো, পোডোসাইটের তোমার একটা প্রসেস থাকে, এমন ভাবে তোমার পোডোসাইটের প্রসেস থাকে। পোডোসাইট গুলো ঠিক এইভাবে অ্যারেঞ্জ থাকে, একটা পোডোসাইট, দুইটা পোডোসাইট, এইভাবে করে অনেক পোডোসাইট তোমার অ্যারেঞ্জ থাকে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? দেখো এটা একটা পোডোসাইট, এটা একটা পোডোসাইট, এটা একটা পোডোসাইট। ঠিক এর মাঝখানে দেখো একটা পোর আছে। এই পোরের মধ্যে কি হবে? ধরো এইভাবে পোর আছে, এই পোরের মধ্যে দিয়ে তোমার কি যাবে? এই পোরের মধ্যে দিয়ে তোমার যাবে ফিল্টারেট, অর্থাৎ কি ব্লাড যে সমস্ত জিনিস ফিল্টার করে তোমার ইসে পাঠাবে যে বোম্যান্স ক্যাপসুলে, তা এই যে পোর আছে তার মধ্যে দিয়ে যাবে। অর্থাৎ কি হলো তাহলে? এটা হচ্ছে তোমার পোডোসাইট, এটা হচ্ছে তোমার পেডিসেল, আর তার মাঝখানে যে পোরটা আছে সেটাকে বলা হয় স্লিট পোর। তাহলে বলো এখানে ব্লাডের তোমার খুব ভালোভাবে ফিল্টার হবে কি হবে না? অর্থাৎ কি যে এক ছাঁকনির মতো কাজ করছে, যে যেখানে যদি কোনো একটা বড় কণা থাকে সেই জায়গাটাকে আটকে দেবে, যদি কোনো ছোট কণা থাকে তার মানে ডায়ামিটারের ক্ষেত্রে সুইটেবল হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সে আবার পাস করে দেবে তোমার ব্লাড ক্যাপিলারি থেকে বোম্যান্স ক্যাপসুলের দিকে। তাহলে কি যে এখানে আলট্রা ফিল্টারেশন হচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা এখানে কি হয় যে টিউবুলারের ক্ষেত্রে প্রথমে যে গ্লোমেরুলাস আলট্রা ফিল্টারেশনে অনেক হেল্প করে, ঠিক এইভাবে। অর্থাৎ কি আলট্রা ফিল্টারেশনে অনেক হেল্প করে। তাহলে এটা হচ্ছে তোমার আলট্রা ফিল্টারেশনে। এই গেল আমাদের তাহলে তোমার ম্যালপিজিয়ান কর্পাসেলের যে তোমার ব্লাড আসলো, ব্লাড থেকে যে ফিল্টারেট হচ্ছে, ফিল্টারে কোন কোন মেমব্রেন ক্রস করবে সেই বিষয়টা। তারপরে আছে নেক্সট টপিকে, সেটা হচ্ছে আমাদের ইউরিন ফর্মেশন। ঠিক আছে, ইউরিন ফর্মেশন ব্যাপারটা হচ্ছে কি তোমার তিনটে মেনলি প্রসেসের থ্রুতে হয় ইউরিন ফর্মেশন। কি কি প্রসেস তোমার? প্রথমে হচ্ছে দেখালাম যে তোমাদের গ্লোমেরুলার ফিল্ট্রেশন, অর্থাৎ প্রথমে হবে তোমার গ্লোমেরুলাস ফিল্ট্রেশন।
সেই ফিল্ট্রেশনটা কেমন ছিল? আলট্রা ফিল্ট্রেশন। অর্থাৎ কি, যে এই যে কাপ শেপ জায়গাটা আছে সেখানে যে ব্লাড নিয়ে আসলো, তারপরে এখানে তোমার যে টিউবিলস পার্ট আছে সেখানে তোমার কি ফিল্টারেট যেটা আছে সেটা তোমার ফিল্টারেট যেটা আছে সেটা তোমার সেই লিউমেনে গিয়ে তোমার ইজেক্ট করবে। তাহলে এটা হচ্ছে কি, যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন বা যেটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। তারপরে কি হয়? টিউবুলার রিঅ্যাবজর্পশন। টিউবুলার রিঅ্যাবজর্পশনে কি হয়? এটা হচ্ছে কি তোমার টিউবিউলস পার্ট, আর এইদিকে আছে তোমার ব্লাড ভেসেল। অর্থাৎ কি হলো ব্যাপারটা, যে তোমার তো ব্লাড এসে ফিল্টার হয়ে গেল, তাই তো? ব্লাড এসে ফিল্টার হয়ে গেল, গ্লোমেরুলার ফিল্ট্রেশন। তারপর ফিল্টার আসলো কোথায়? তোমার টিউবিউলসের কাছে। ব্লাড এসে তোমার আসলো তখন তোমার টিউবিউলসের কাছে। তারপরে এই দেখা গেল যে এই টিউবিউলসে অনেক কিছু জিনিস আছে যা আমাকে কি আবার ব্লাডে পাঠাতে হবে। অর্থাৎ কি, আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস আছে যা আমাদের এই ব্লাডে তোমার পাঠাতে হবে। এই যে ব্যাপারটা টিউবিউল থেকে তোমার যাচ্ছে ব্লাডের দিকে, ব্লাড ভেসেলের দিকে, এটাই হচ্ছে তোমার কি টিউবুলার রিঅ্যাবজর্পশন। আর একটা আছে তোমার সিক্রেশন। সিক্রেশন কি তাহলে? সিক্রেশন হচ্ছে ঠিক এর উল্টোটা। মানে কি, ধরো এখানে ব্লাড ভেসেল আছে আর এখানে আছে তোমার টিবিউলস যে পার্টটা। তারপরে কি হলো, যে ব্লাডেও এমন কিছু জিনিস আছে যা আমাদের প্রয়োজন নেই, তাহলে সেটা কি আমাকে ইউরিনের থ্রুতে পাস করে দেবে। তখন কি হবে, যে ব্লাড থেকে সেই সমস্ত জিনিসগুলো আবার টিউবুলে গিয়ে সিক্রেট হয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমার টিউবুলার সিক্রেশন। তাহলে এই তিনটে প্রসেসের থ্রুতে আমাদের কি হবে, যে ইউরিন ফর্মেশন হবে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন, তারপরে হচ্ছে তোমার টিউবুলার রিঅ্যাবজর্পশন, আর হচ্ছে কি তোমার সিক্রেশন। এই তিনটে প্রসেসের থ্রুতে তোমার কি হবে, যে ইউরিন ফর্মেশন হবে। তো প্রথমে আমরা দেখব কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন। দেখো আমরা তো এই মেমব্রেন মানে দেখলাম যে ব্লাড আসছিল কোথা থেকে? অ্যাফারেন্ট আর্টেরিয়ল। অ্যাফারেন্ট আর্টেরিয়লে ব্লাড আসবে, তো ব্লাড এসে তারপরে ক্যাপিলারিতে আসবে। ক্যাপিলারি তারপরে কি হবে, যে ফিল্ট্রেশন যে প্রেসার, ফিল্ট্রেশনের প্রেসারের জন্য তোমার ফিল্টারেট গুলোকে টিউবিউলসে তোমার ইজেক্ট করবে। তার জন্য কি বললাম, যে এই দেখো তোমার এই যে মেমব্রেন গুলো, এই মেমব্রেন গুলোকে কি করতে হবে, তোমাকে ক্রস করতে হবে। তাহলে কি, তাদের কোন কোন মেমব্রেন ক্রস করতে হবে? ব্লাড এন্ডোথেলিয়াম, বেসমেন্ট মেমব্রেন, আর হচ্ছে কি তোমার যে বোম্যান্স ক্যাপসুলের যে ইনার যে লেয়ারটা ছিল সেখানে কোন সেল ছিল? সেখানে সেল ছিল তোমার পোডোসাইট। সেখানে ছিল কি তোমার পোডোসাইট। তাহলে এই তিনটে মেমব্রেনকে আমাকে ক্রস করতে হবে। তাহলে ব্লাড যে ফিল্ট্রেশন হচ্ছে, ব্লাড কতটা পরিমাণে ফিল্ট্রেট হয়? তোমার কিডনির কাছে ব্লাড আসে 1100 ml থেকে 1200 ml পর্যন্ত ব্লাড আসে। তো এই সম্পূর্ণ কি ব্লাড তোমার মানে কি হবে, ফিল্টারেট হবে? অবশ্যই না, কারণ তোমাদের আমি দেখালাম যে স্লিট পোর্ডের ডায়ামিটার এর অ্যাকর্ডিং তোমার ফিল্টারেট কোথায় যাবে? টিউবুলার পার্টে যাবে, ঠিক আছে? তাহলে কি, এখানকার যে প্লাজমার যে সমস্ত কম্পোনেন্ট আছে অ্যাপ্রক্স সেই সমস্ত কম্পোনেন্টগুলোই তোমার যেতে পারে। এমনকি ম্যাক্রো প্রোটিন যেসব আছে সেই সমস্ত প্রোটিনও তোমার যেতে পারে না। তাহলে ব্লাডের যে প্লাজমা কম্পোনেন্ট কত হবে? এর যদি
ব্লাডের মধ্যে প্লাজমা কত থাকে? প্লাজমা থাকে তোমার 55%, তাহলে এর অনলি 650 ml অ্যাজ এ ফিল্টারেট হিসাবে যাবে। অর্থাৎ কি, তুমি যদি এটা পার্সেন্টেজ বের করতে চাও তাহলে কার্ডিয়াক আউটপুটের হচ্ছে কত পার্সেন্ট? কার্ডিয়াক আউটপুটের হচ্ছে 20% পরিমাণ ব্লাড তোমার আসবে কোথায়? ফিল্টার হতে। তারপরে যখন ফিল্টারেট আসলো, ফিল্টারেট এসে নিট ফিল্টারেট প্রেসারের জন্য তোমার এইসব ফিল্টারেট কোথায় সিক্রেট করে দিল? সিক্রেট করে দিল তোমার টিউবুলার পার্টে। তাহলে দেখো, তাহলে কি হলো, যে ব্লাড ফিল্ট্রেশন হচ্ছে তোমার, ব্লাড ফিল্টার কতটা হয় দেখো, 20% অফ কার্ডিয়াক আউটপুট। তাহলে কি হলো, কতটা পরিমাণ ব্লাড ফিল্টার হলো? অ্যাপ্রক্স 100 ml থেকে 1200 ml পর্যন্ত ব্লাড এসে পৌঁছালো তোমার কিডনিতে। তার মধ্যে কি যে প্লাজমা কতটা হলো? প্লাজমা হচ্ছে তোমার 650 ml। তার মধ্যে কি গ্লোমেরুলার কতটা ফিল্টার করতে পারে? 1 মিনিটে 125 ml তোমার গ্লোমেরুলার ফিল্টার করতে পারে। তাহলে এটা হচ্ছে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অর জিএফআর। তাহলে একদিনে কতটা করবে? 180 লিটার পার ডে। তাহলে কি দাঁড়ালো, আমরা কতটা পরিমাণে ইউরিন পাস করি? আমরা ইউরিন মেনলি পাস করি 1.5 লিটার পার ডে। সেই ক্ষেত্রে 180 যদি রেসপেক্টে দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে কত? অনলি 1% অফ 1% অফ জিএফআর। 1.5 লিটার, যেটা হচ্ছে 180 রেসপেক্ট হচ্ছে 1% অফ জিএফআর। তাহলে বাকি 99% কোথায় গেল? 99% অফ জিএফআর। 99% অফ জিএফআর কি হয়, যে সেটা আমি তোমাদের দেখালাম না, যে তোমার রিঅবজর্পশন হয়, সেটা হচ্ছে কি টিউবুলার রিঅবজর্পশন হয়ে যায়। তাহলে কি দাঁড়ালো, যে 1% অফ জিএফআর অনলি তোমার ইউরিন পাস করে, আর বাকি 99% তোমার টিউবওয়েলে গিয়ে কি হয়? টিউবওয়েলে গিয়ে তোমার রিঅ্যাবজর্ব হয়ে যায়। তাহলে আমরা দেখলাম এখানে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা দেখলাম ব্যাপারটা। তারপরে এবার আস্তে আস্তে তোমার পড়বো টিউবুলার রিঅ্যাবজর্পশন, আর পড়বো তোমার সিক্রেশন। তাহলে এবার আসি তোমার ডিফারেন্ট ডিফারেন্ট যে টিউবুলার পার্ট আছে সেইগুলো। প্রথমে আসি আমরা পিসিটির ক্ষেত্রে বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসের ক্ষেত্রে। তাহলে ব্লাড ফিল্টার হয়ে কোথায় আসলো? ব্লাড ফিল্টার হয়ে আসলো তোমার বোম্যান্স ক্যাপসুলের কাছে। ঠিক আছে, তাহলে বোম্যান্স ক্যাপসুলের কাছে আসলো ব্লাড ফিল্টার হয়ে। এইবার কি হবে, কিছু কিছু জিনিস এই টিউবিউলস থেকে চলে যাবে তোমার ব্লাড ভেসেলের দিকে, আর কিছু কিছু জিনিস ব্লাড ভেসেল থেকে টিউবিউলের দিকে আসবে। তো কোন কোন জিনিসগুলো যাবে, কোন কোন জিনিসগুলো আসবে, এবার আমরা প্রত্যেকটা জিনিস দেখে নেব। অর্থাৎ কি, এবার আমরা টিউবুলার রিঅবজর্পশন অ্যান্ড সিক্রেশনের পার্টটা দেখব। এক্ষেত্রে কে লাইন করে থাকে? লাইন করে থাকে তোমার এই যে পার্টগুলো, পিসিটির এই যে পার্টগুলো, এই পার্টগুলো কে লাইন করে থাকে? লাইন করে থাকে ব্রাশ বর্ডার কিউবয়েডাল এপিথেলিয়াম। তারপরে এবার তাহলে রিঅ্যাবজর্পশন কি হবে? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলসে ম্যাক্সিমাম রিঅ্যাবজর্পশন হয়। কি কি রিঅ্যাবজর্পশন হয়? 100%
গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড 100% রিঅ্যাবজর্পশন হয়। আর কি হয়, 70 থেকে 80% ওয়াটার, NaCl। প্যারাসেলুলার ট্রান্সপোর্টে দেখা যায়, সেটা হচ্ছে কি ক্লোরাইড আয়নের। তো এইভাবে তোমার পিসিটির কি হয়, যে এতটা পরিমাণ ব্লাড, মানে এতটা পরিমাণ তোমার রিঅ্যাবজর্পশন হয়, যে 100% গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, 70 থেকে 80% H2, আর হচ্ছে তোমার কি NaCl, আর হচ্ছে কি তোমার বাইকার্বন। এটা তাহলে এবার সিক্রেশন কি কি করবে, সিক্রেশন করবে তোমার H+, যা অ্যাসিডিক ব্যালেন্স তোমার মেনটেন করবে, আর হচ্ছে NH3। এই দুটো জিনিস তোমার কি করবে, যে অ্যাসিডিক অর্থাৎ পিএইচ যে ব্যালেন্স সেটা মেনটেন করবে, মেনটেন পিএইচ ব্যালেন্স। তাহলে এটা হচ্ছে কি তোমার পিএইচ ব্যালেন্স মেনটেন করবে। তাহলে এটা বুঝতে পারলাম যে আমার যে টিউবিউলস থেকে সেলের দিকে কি কি যাচ্ছে, টিউবিউলস থেকে সেলের দিকে যাচ্ছে তোমার 100% গ্লুকোজ, 100% অ্যামাইনো অ্যাসিড, 70 to 80% H2O আর NaCl, আর হচ্ছে কি তোমার HCO3। আর তোমার সিক্রেশন কি হচ্ছে, মানে ব্লাড ভেসেল থেকে পিসিটির দিকে, ব্লাড ভেসেল থেকে পিসিটির দিকে হচ্ছে তোমার H+, H+ হচ্ছে, আর হচ্ছে তোমার NH3, যেটা হচ্ছে কি যে মেনটেন পিএইচ ব্যালেন্স। তারপরে আসি কোথায়, লুপ অফ হ্যানলেতে। দেখো, লুপ অফ হ্যানলে আগে বললাম যে দুটো পার্ট থাকে, একটা থাকে তোমার ডিসেন্ডিং পার্ট, আর একটা থাকে তোমার অ্যাসেন্ডিং পার্ট। তো এই যে ডিসেন্ডিং পার্টটা মেনলি তোমার কি হয়, সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম দিয়ে লাইন থাকে, যেটা হয় কি তোমার থিন। এটারও যে ডিসেন্ডিং পার্ট আছে, এটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং পার্ট, আর এটা হচ্ছে তোমার ডিসেন্ডিং পার্ট। ডিসেন্ডিং পার্টের আবার কি হচ্ছে, ডিসেন্ডিং পার্টে তোমার থিক পার্ট আছে আর হচ্ছে থিন পার্ট। তো যেটা থিন পার্ট সেটা হচ্ছে তোমার সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে লাইন, আর যেটা থিক পার্ট আছে, সেই থিক পার্টটা হচ্ছে তোমার কি সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে তৈরি। এটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে তাহলে থিক পার্ট, আর এটা হচ্ছে তোমার কি থিন পার্ট। তো দেখো, এই যে থিক আর থিন পার্টটা যেটা আছে, এই যে থিক আর থিন পার্টটা আছে, ঠিক আছে। তো এই থিন পার্টের যে ডিসেন্ডিং পার্টটা আছে তোমার, ডিসেন্ডিং, ডিসেন্ডিং পার্টে তোমার ওয়াটারের রিঅ্যাবজর্পশন, অর্থাৎ কি শুধুমাত্র পারমিয়েবল থাকে শুধুমাত্র ওয়াটারে। তাহলে কি হবে, পারমিয়েবল অনলি ফর ওয়াটার, নট ফর NaCl। আর এই যে ডিসেন্ডিং পার্ট আছে, সরি অ্যাসেন্ডিং পার্ট, অ্যাসেন্ডিং পার্টে ঠিক তার উল্টোটা হয়, পারমিয়েবল ফর NaCl but not for হাইড্রোজেন। তো এটা হচ্ছে মেন ব্যাপারটা, যে ডিসেন্ডিং এর ক্ষেত্রে কি হয়, যে শুধুমাত্র ওয়াটার পারমিয়েবল থাকে,
আর অ্যাসেন্ডিং এর ক্ষেত্রে ওয়াটার পারমিয়েবল থাকে না, সেখানে থাকে NaCl পারমিয়েবল। আর লুপ অফ হেনলেতে কি হয় যে মিনিমাম রিঅ্যাবজর্পশন। তাহলে কি কি সিক্রেশন হবে? এখানে সিক্রেশন হবে তোমার যেটা তোমার কি ডিসেন্ডিং ডিসেন্ডিং পার্ট, ডিসেন্ডিং পার্টে কোনো সিক্রেশন হয় না, তাহলে অ্যাসেন্ডিং পার্টে দেখা যায়। অ্যাসেন্ডিং পার্টে যে সিক্রেশন হয় সেটা হয় কিছু পরিমাণ ইউরিয়া তোমার সিক্রেট করে, তারপরে এই যে সিক্রেশনটা ইউরিয়া সেটা ইন্টারস্টিসিয়ামে গিয়ে কি করে তোমার অসমোটিক যে ব্যাপারগুলো সেগুলো মেনটেন করে। তাহলে এটা গেল তোমার লুপ অফ হেনলের ব্যাপার। তারপরে আসি তোমার ডিস্টাল কনভলিউটেড টিউবেলস। ঠিক তেমনই ডিস্টাল কনভলিউটেড টিউবেলসে কিছু দেখবো যে তোমার সিক্রেশন হচ্ছে, সরি রিঅ্যাবজর্পশন হচ্ছে, আর কিছু দেখবো তোমার সিক্রেশন হচ্ছে। এখানে মেনলি তোমার রিঅ্যাবজর্পশন যেটা হয় সেটা হচ্ছে তোমার কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন হবে, অর্থাৎ কি তোমার যে ওয়াটার আর ইলেকট্রোলাইট সেটা তোমার কি হবে হরমোন ADH বা ভেসোপ্রেসিন, তারপরে হচ্ছে তোমার কি অ্যালডোস্টেরন এসবের মানে উপস্থিতিতে হবে। রিঅ্যাবজর্পশন মেনলি কন্ডিশনাল, আর হচ্ছে Na+ আর হচ্ছে কি ওয়াটার। তাহলে কি হবে এখানে যে তোমার যখন এইখানে হাইপোথ্যালামাস থেকে ADH আর অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তোমার অ্যালডোস্টেরন আসবে, তখন এই দুটো কি করবে, এই দুটো মিলিয়ে তোমার Na+H2O ব্লাডে কি হবে রিঅবজর্পশন ইন ব্লাড, অর্থাৎ অ্যান্টি ডাইইউরেটিক্সের কাজ করলো। অর্থাৎ কি হবে ব্লাড ভলিউম বেড়ে যাবে, আর ব্লাড ভলিউম বাড়লে কি হবে তোমার বিপিও তোমার মেনটেন হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এটা হলো তোমার কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন। আরো কি কি রিঅ্যাবজর্পশন হয় এখানে, এখানে তোমার রিঅ্যাবজর্পশন আর হতে পারে তোমার HCO3- HCO3- is also reabsorbed। তাহলে কি কি সিক্রেশন হবে এখানে, এখানে সিক্রেশন হবে তোমার H+, NH3 আর হচ্ছে K+। এই দুটো কি করবে, এই দুটো মেনলি pH ব্যালেন্স, আর যে K+ আছে K+ কি করবে, K+ করবে তোমার আয়নিক ব্যালেন্স। তাহলে K+ করলে তোমার আয়নিক ব্যালেন্স। তারপরে আসা যাক তোমার কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টের ক্ষেত্রে দেখবো রিঅ্যাবজর্পশন। কালেক্টিং ডাক্টে মেনলি রিঅ্যাবজর্পশন কি হয় H2O, অর্থাৎ কি তোমার কনসেন্ট্রেট ইউরিন ফর্ম করতে হেল্প করে। H2 রিঅ্যাবজর্পশন হলে কিভাবে কনসেন্ট্রেট ইউরিন ফর্ম করে, দেখো একটা যদি তোমাকে কন্টেনার দেওয়া যায় সেখানে কিছু যদি সলিউট থাকে আর সেখানে থাকে কি ওয়াটার, এটাকে তুমি কিভাবে কনসেন্ট্রেট করতে পারো, হয় তুমি আরো বেশি পরিমাণে কণাকে তুমি দিতে পারো সেই কন্টেনারের মধ্যে, অথবা তুমি জলকে কি করতে পারো বাইরে বের করে দিতে পারো। তো এখানে কি হচ্ছে কালেক্টিং ডাক্ট টিউবিউলস থেকে জলকে বের করে দিচ্ছে কোথায় তোমার ব্লাড ভেসেলে। তাহলে ব্যাপারটা কি হলো তোমার কনসেন্ট্রেট ইউরিন ফর্ম করছে, তাই তো।
কনসেন্ট্রেট ইউরিন ফর্ম করছে। আর এখানে কি করে, সিক্রেশন করে H প্লাস আর K প্লাস, যেটা তোমার H প্লাস কি করবে, H প্লাস তোমার অ্যাসিডিক ব্যালেন্স আর K প্লাস হচ্ছে তোমার আয়নিক ব্যালেন্স করবে। তাহলে এটা গেল আমাদের মেনলি টিউবুলার পার্টের যে ফাংশনগুলো। আর এই দুটো হচ্ছে কি আমাদের হয়ে গেল পুরো এইভাবে প্রসেসের মাধ্যমে তোমার ইউরিন ফর্ম হলো। ইউরিন ফর্ম হয়ে তারপরে যাবে কোথায়, ইউরিন ফর্ম হয়ে তারপরে আসবে তোমার কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট কি করে, অ্যাপ্রক্স 4 টাইমস মোর কনসেন্ট্রেটেড ইউরিন ফর্ম করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এই পার্টটা, উপরের পার্টটা কি ছিল, উপরের পার্টটা তোমাদের আগে বললাম, উপরের পার্টটা ছিল তোমার কর্টেক্সের পার্ট, তাই তো। সেখানে কি কি আছে, ম্যালপিজিয়ান কর্পাসাল আছে, তোমার পিসিটি আছে, তোমার ডিসিটি, আর তোমার মেডুলা অঞ্চলে কি আছে, মেডুলা অঞ্চলে আছে তোমার লুপ অফ হেনলে আর হচ্ছে তোমার কি কালেক্টিং ডাক্ট। তাহলে দেখো তোমরা দেখলে যে কি কি রিঅ্যাবজর্পশন হচ্ছে, তোমার ফিল্টারেট আসলো কোথায়, লিউমেনে, তারপরে যাবে কোথায়, এপিসিটির এই পার্টে, লুমেনের পরে যাবে কোথায়, এপিসিটির এই পার্টে। তার মধ্যে দেখো HCO3 কি হচ্ছে, রিঅ্যাবজর্ব হচ্ছে, NaCl কি হচ্ছে, রিঅ্যাবজর্ব হচ্ছে, H2O কি হচ্ছে, রিঅ্যাবজর্ব হচ্ছে। তারপরে দেখো যে নিউট্রিয়েন্ট ছিল, যেটা 100% তোমার অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, এগুলো রিঅ্যাবজর্পশন করছিল। তারপরে তোমার NaCl H2O কত পার্সেন্ট, 70% রিঅ্যাবজর্ব করছিল। তারপরে কি কি সিক্রেশন হচ্ছিল, সিক্রেশন হচ্ছিল H প্লাস, যেটা তোমার কি করছিল, যে অ্যাসিডিক পিএইচ ব্যালেন্সে, পিএইচ ব্যালেন্সে হেল্প করছিল, আর NH3 সেটা তোমার পিএইচ ব্যালেন্সে হেল্প করছিল। আর তার সাথে সাথে কিছু পটাশিয়ামও তোমার কি হয়, যে রিঅ্যাবজর্পশন হয়। তারপরে আসো ডিসেন্ডিং লুপ অফ হেনলে, সেটা হচ্ছে থিন। আর অ্যাসেন্ডিং লুপ অফ হেনলের কি হচ্ছে, একটা হচ্ছে থিন পার্ট আর একটা হচ্ছে থিক পার্ট। এই যে থিন পার্টটা, ডিসেন্ডিং লিম্ব, ডিসেন্ডিং লিম্বের যে থিন পার্ট আর হচ্ছে অ্যাসেন্ডিং লিম্বের যে থিন পার্ট, এটা টোটালটাই হচ্ছে তোমার কি স্কোয়ামাস এপিথিলিয়াম দিয়ে তৈরি। আর এই থিক পার্টটাতে সিম্পল কিউবয়েডাল এপিথিলিয়াম দিয়ে হচ্ছে তোমার কি তৈরি। তাহলে কি বললাম, যে ডিসেন্ডিং পার্টটা তোমার কি শুধুমাত্র H2O এর জন্য পারমিয়েবল, আর NaCl এর জন্য তোমার পারমিয়েবল না। তাহলে যে অ্যাসেন্ডিং পার্ট সেটা কি হচ্ছে, NaCl এর জন্য পারমিয়েবল হচ্ছে, NaCl এর জন্য পারমিয়েবল হচ্ছে, কিন্তু হাইড্রোজেনের জন্য, হাইড্রোজেন অক্সাইড অর্থাৎ H2O এর জন্য তোমার কি হচ্ছে, পারমিয়েবল হচ্ছে না। তাহলে দেখো এই যে ডিসেন্ডিং লুপ অর্থাৎ ডিসেন্ড করছে, যত নিচের দিকে আসছে কি হচ্ছে, আমার জল বের করে দিচ্ছি। আর আগে বললাম তুমি যদি জল বের করে দাও তাহলে সলিড বেশি থাকবে, তাহলে কি হচ্ছে, তার যে অসমোলারিটি বা তোমার কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন কি হবে, কনসেন্ট্রেশন তার মানে বাড়ছে। আর আমি ঠিক যত উপরের দিকে যাব, এই উপরের দিকে যাব, এই উপরের দিকে গেলে কি হচ্ছে, NaCl অর্থাৎ সলিউট বেরিয়ে যাচ্ছে, সলিউট বেড়ে যাচ্ছে, সলভেন্টার কিছু হচ্ছে না, তাহলে কি হবে, তার কনসেন্ট্রেশনটা কমে যাবে, অর্থাৎ অসমোলারিটি তার যে ঠিক আগের মতো, সেই যে 300 ml থাকে সাধারণত প্লাজমাতে মিলি অসমল, সেই জায়গায় তোমার ফিরে আসবে। তারপরে আসো তোমার ডিস্টাল কনভোলেটেড টিউবেল, সেখানে NaCl আর H2O যে আছে সেটা অ্যালডোস্টেরন আর হচ্ছে ADH এর উপস্থিতিতে কি হচ্ছে, কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন হচ্ছিল। তার সাথে সাথে কিছু কি রিঅ্যাবজর্পশন হচ্ছিল, HCO3 মাইনাসেরও রিঅ্যাবজর্পশন হচ্ছিল। আর K প্লাস আর H প্লাসের তোমার কি হচ্ছিল, সিক্রেশন হচ্ছিল। K প্লাস মেনলি আয়নিক ব্যালেন্স করছিল, আর H প্লাস তোমার কি করছিল, H প্লাস করছিল তোমার, H প্লাস তোমার পিএইচ ব্যালেন্স করছিল। তারপরে দেখো কালেক্টিং ডাক থেকেও তোমার কি হচ্ছিল, যে H2O বেরিয়ে যাচ্ছিল, আর তোমার এখানে যে ইউরিন ফর্ম হচ্ছিল, যে ইউরিন ফর্ম হচ্ছিল এখানে ফোর টাইম ইউরিন কনসেন্ট্রেটেড বেশি ফর্ম করছিল। তাহলে এই গেল আমাদের ইউরিন ফর্মেশন। তারপরে আসে কাউন্টার কারেন্ট মেকানিজম। দেখো ম্যামেলসের কি হয়, যে ম্যামেলসের একটা থাকে যে কনসেন্ট্রেট ইউরিন ফর্ম করতে পারে। তো এর জন্য যে ভাসারেকটা আর হচ্ছে তোমার কি তার সাথে ছিল কি, তার সাথে ছিল তোমার লুপ অফ হেনলে। এর দুটোর মধ্যে ধরো এটা হচ্ছে তোমার লুপ অফ হেনলে, আর
ঠিক তার পাশে হচ্ছে ভাষার একটা, ঠিক আছে। এই যে দুটো দেখতে পাচ্ছ, এদের মধ্যে যে ফ্লুইডের ফ্লো, তাদের মধ্যে এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়াল কাউন্টার অর্থাৎ বিপরীত মুখী হয়। তার ফলে কি যে একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট তৈরি হয়, আর যার ফলে আমরা কনসেন্ট্রেট ইউরিন ফর্ম করতে পারি। যেমন দেখো অ্যাসেন্ডিং, এটা হচ্ছে কি অ্যাসেন্ডিং লিপ অফ লুপ অফ হেনলে। অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলেতে কি ছিল, তোমার NaCl কি করছিল, NaCl তোমার রিঅ্যাবজর্ব করছে। সেটাকে তাহলে এক্সচেঞ্জ করবে, তাহলে এই ভাষার একটা যে ডিসেন্ডিং লিম্প আছে, ভাষার একটা ডিসেন্ডিং লিমে তোমার এক্সচেঞ্জ হবে। ঠিক তেমনই এখানে যে ডিসেন্ডিং লিমে H2 বের করছিল, ঠিক সেটা এক্সচেঞ্জ হবে তোমার অ্যাসেন্ডিং লিম্পের সাথে। অর্থাৎ কি দুটো কাউন্টার কারেন্ট দেখা যাচ্ছে। এই কাউন্টার কারেন্টের জন্য কি হয় যে আমরা কনসেন্ট্রেটেড ইউরিন ফর্ম করতে পারি, একটা এফিসিয়েন্ট মেকানিজম হয়। তাহলে এবার এটা আমরা দেখে নিই, দেখো কি হচ্ছে। এটা হচ্ছে তোমার ডিসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং লিম্প অফ লুপ অফ হেনলে, এটা হচ্ছে তোমার টিসিটি, আর এটা হচ্ছে তোমার ভাষা রেক্টার। ভাষা রেক্টার এটা হচ্ছে ডিসেন্ডিং লিম্প, আর এটা হচ্ছে ভাষা রেক্টার অ্যাসেন্ডিং লিম্প। ঠিক হচ্ছে লুপ অফ হেনলে উল্টোটা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে তুমি কি দেখতে পাচ্ছ, অসমোলারিটি কত আছে, 300 ml, যেটা হচ্ছে মোর অর লেস প্লাজমা। প্লাজমার যে অসমোলারিটি সেটা হচ্ছে 300 ml হয়ে থাকে। তো এটা কি যে যখন ব্লাড আসলো সেটা হচ্ছে তার নর্মাল অসমোলারিটি থাকবে। তারপরে কি হলো, তারপরে হলো তোমার ডিসেন্ডিং লিম্ব থেকে তোমার জল বেরোতে শুরু করলো। আর আমি আগে বললাম জল যেহেতু বের করে দিতে থাকবো, সেহেতু আমার কি কনসেন্ট্রেশন অসমোলারিটি তোমার কি বাড়তে থাকবে। দেখো 300 থেকে বাড়তে বাড়তে কত আসলো, 600-র মধ্যে। 600 থেকে বাড়তে বাড়তে কত আসলো, 900-তে। 900 থেকে কত আসলো, 900 থেকে আসলো তোমার 1200-তে। মানে ইনার মেডুলাতে তোমার হচ্ছে 1200 মিলি অসমোল কনসেন্ট্রেশন দেখা যায়। এটা কি হচ্ছে যে জলের তোমার কি হচ্ছে, জলের তোমার বেরিয়ে যাচ্ছে। ঠিক এই জল কার সাথে এক্সচেঞ্জ হবে, এই জল এক্সচেঞ্জ হবে অ্যাসেন্ডিং লিম্প অফ ভাষার একটা। সেখানে দেখো যত উপরের দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন তার কনসেন্ট্রেশন কমতে থাকছে, তখন তার কনসেন্ট্রেশন তোমার কি হয়ে যেতে থাকছে, কমতে থাকছে। ঠিক তেমনই হচ্ছে, দেখো তুমি যখন অ্যাসেন্ড করবে, অর্থাৎ লুপ অফ হেনলে যে অ্যাসেন্ডিং লিম্প, সেখান থেকে কি হচ্ছে NaCl তোমার বাইরে বের করে দিচ্ছে। এবার আমি সলিউট বাইরে বের করছি, তার মানে কি আমার কনসেন্ট্রেশন কি হবে, বাড়বে না কমবে, অবশ্যই কনসেন্ট্রেশন কমতে থাকবে। দেখো 1200 থেকে আসলো কত, 900, 900 থেকে আসলো 600, 600 থেকে 400, 400 থেকে 300। এবার সেটা কি করলো, কার সাথে এক্সচেঞ্জ করলো, সেটা হচ্ছে তোমার ডিসেন্ডিং পার্ট অফ ভাজার একটার সাথে এক্সচেঞ্জ করলো। তাহলে এখানেও তোমার এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা মেনটেন হয়ে গেল না। এইভাবে ঠিক আমরা কনসেন্ট্রেট ইউরিন ফর্ম করতে পারি। এবার দেখো যে কনসেন্ট্রেশনটা মেনলি কার জন্য হয়, অসমোলারিটি কার জন্য মেনলি ফর্ম হয়। এখানে অসমোলারিটিটা মেনলি ফর্ম হয় ইউরিয়া আর NaCl এর জন্য তোমার যে অসমোটিক গ্রেডিয়েন্ট সেটা ফর্ম হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম কাউন্টার কারেন্ট মেকানিজম, ইউরিন ফর্মেশন কিভাবে হয়, এই সমস্ত বিষয়গুলো এবার দেখলাম। তারপরে আসি আমরা ইউরিন। দেখো তাহলে আমরা কি করলাম, এখানে ইউরিন তোমার ফর্ম করলাম। এবার ইউরিন ফর্ম করে কি হবে, সেটা আমাদের দেহের বাইরে বের করে দেবো, অর্থাৎ কি মিক্সচুরেশন রিফ্লেক্স হবে। মিক্সচুরেশন রিফ্লেক্সের থ্রুতে আমরা কি করব, দেহের বাইরে বের করে দেবো। দেখো এই ইউরিনের যে পরিমাণ সেটা কত থাকে, ইউরিনের পরিমাণ থাকে তোমার অ্যাপ্রক্স 1.5 লিটার পার ডে, যেটা হচ্ছে কি 1% অফ GFR। ইউরিনের কি একটা ক্যারেক্টারিস্টিক কালার থাকে, সরি কালারের সাথে তোমার থাকে ফ্র্যাগ্রেন্সও থাকে তোমার। আর কালার হচ্ছে তোমার
লাইট ইয়েলো কালার। লাইট ইয়েলো কালার থাকে, স্লাইটলি অ্যাসিডিক হয়, পিএইচ অ্যাপ্রক্স 6.0, আর থাকে কি ক্যারেক্টারিস্টিক অর্ডার। আর তোমার কি, আমরা যখন এক্সক্রিট করি পার ডে 25 থেকে 30 গ্রাম ইউরিয়া কি করি আমরা এক্সক্রিট করি। তাহলে এটাও গেল যে ইউরিনের ব্যাপারটা। এবার আমরা পড়বো মিকচুরেশন রিফ্লেক্স, অর্থাৎ ইউরিন তো প্রডিউস হলে এবার ইউরিনটাকে কিভাবে বাইরে বের করবো। দেখো কি হয়, তাহলে ইউরিন যেটা ফর্ম হলো, ফর্মেশন অফ ইউরিন, ইউরিন ফর্ম হলো। এবার ইউরিন ফর্ম হয়ে যাবে কোথায়, ইউরিন ফর্ম হয়ে তোমার যাবে ইউরিনারি ব্লাডারে, ইউরেটারের থ্রুতে। ইউরিনারি ব্লাডার আসলো, ইউরিনারি ব্লাডার তোমার ফুল হয়ে গেল। এবার ফুল হলে কি হবে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারের মধ্যে থাকে যে স্মুথ মাসল, তার কাছে থাকে রিসেপ্টার। এবার যখন ব্লাডার ফুল হতে থাকবে তখন কি হবে, ব্লাডার স্ট্রেচ হতে থাকবে, স্ট্রেচ হলে কি হবে তোমার স্মুথ মাসল স্ট্রেচ হবে, স্মুথ মাসল স্ট্রেচ হলে কি হবে তার মধ্যে থাকা তোমার রিসেপ্টার স্ট্রেচ হবে। তখন সে রিসেপ্টার কি করবে আমাদের মধ্যে সিএনএস এ তোমার সিগন্যাল পাঠাবে, তখন সিএনএস থেকে তোমার মোটর সিগন্যাল পাঠাবে আবার তোমার ইউরিনারি ব্লাডারে। তখন ইউরিনারি ব্লাডে যে আমাদের ইউরেথ্রাল স্ফিংটার ছিল, ইউরেথ্রাল স্ফিংটার তোমার রিল্যাক্স হবে, আর ঠিক আমরা তখন ইউরিন পাস করে দেবো। এটাই হচ্ছে তোমার মিকচুরেশন রিফ্লেক্স। তাহলে কি দেখা গেল, ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার কি হলো, স্ট্রেচেস অফ স্মুথ মাসল, রিসেপ্টর মিলেশন, রিসেপ্টরের কি হবে স্টিমুলেশন হবে। তাহলে কি হবে, নার্ভ সিগন্যালস টু সিএনএস, তারপরে কি হবে সিএনএ সেন্ড মোটর সিগন্যাল টু দ্য ব্লাডার, সিএনএস সেন্ডস মোটর সিগন্যালস। তারপরে কি হবে, রিল্যাক্সেশন অফ ইউরেথ্রাল স্ফিংটার, দেন তোমার ইউরিন পাস হয়ে যাবে। এটা হচ্ছে কি তোমার মিকচুরেশন রিফ্লেক্স। তাহলে আমরা এইভাবে কি করলাম, আমরা তোমার ইউরিনকে ফর্ম করার পর ইউরিন পাস করে দিলাম। এবার আমরা পড়বো কি যে রেগুলেশন অফ দ্য কিডনি ফাংশন। তারপরে আসা যাক তাহলে রেগুলেশন অফ কিডনি ফাংশন। রেগুলেশন অফ কিডনি ফাংশন, তাহলে আমরা কিভাবে রেগুলেশন করব, দেখো কি হলো, আমাদের মধ্যে যদি ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার কমে গেল, অথবা কি হলো জিএফআর কমে গেল, বা ব্লাড ভলিউম কমে গেল, এ সমস্ত যদি কমে যায়, অর্থাৎ কি ব্লাড ভলিউম কমে গেলে কি হবে, যে ব্লাড যে অসমোলারিটি, ব্লাড অসমোলারিটি কত ছিল বললাম যে 300 মিলি অসমোল পার লিটার, অর্থাৎ কি মোর দ্যান 300 মিলি অসমোল
পার লিটারে যদি হয়ে যায়, তখন কি হয় যে আমাদের মধ্যে যে তোমার থ্রাস্ট সেন্টার মানে কি হাইপোথ্যালামাস, সেই জায়গাতে গিয়ে তোমার কি করে স্টিমুলেট করে। তাকে স্টিমুলেট করে, স্টিমুলেট হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসের স্টিমুলেট কি স্টিমুলেট করলে কি হবে, তোমাদের আগে বললাম যে সেখান থেকে কোন কি এডিএইচ হরমোন রিলিজ হবে। এবার এডিএইচ কি করবে, এডিএইচ যে ডিসিটি সেলকে তোমার ডিসিটি সেলে তোমার কি ছিল যে কন্ডিশনাল রিঅ্যাবজর্পশন হচ্ছিল, কন্ডিশনাল কি রিঅ্যাবজর্পশন হচ্ছিল তোমার এনএ প্লাস আর হচ্ছে H2। তাহলে কি হবে, তোমার টিউবিউলস থেকে ব্লাডের দিকে এনএ প্লাস আর হচ্ছে ওয়াটার কি হবে চলে যাবে। এবার এনএ আর ওয়াটার গেলে কি হবে, তোমার ব্লাড ভলিউম বেড়ে যাবে, ব্লাড প্রেশার তোমার রিস্টোর হয়ে যাবে, জিএফআর যেটা ছিল সেটাও তোমার রিস্টোর হয়ে যাবে। তাহলে কি হবে, ডিসিটি আর হচ্ছে কালেক্টিং ডাক্টে গিয়ে এফেক্ট দেখাবে। তাহলে কি দেখা গেল, তাহলে দেখা গেল তোমার absorption of water and Na plus into blood। তাহলে কি হলো, ব্লাড ভলিউম ইনক্রিজ পাবে, জিএফআর ইনক্রিজ পাবে, বিপি ইনক্রিজ পাবে, আর 300 মিলি অসমোল পার লিটার যে অসমোলারিটি সেটাও মেনটেন হবে। আর এটা হলে কি হবে, ঠিক তোমার যে নেগেটিভ ফিডব্যাক দেখিয়ে এই প্রসেসটাকে অফ করে দেবে। তাহলে গেল এটা তোমার রেগুলেশন অফ কিডনি, যেটা হাইপোথ্যালামাসের থ্রুতে হচ্ছে, এটা হচ্ছে তোমার 1 নম্বর। তারপরে 2 নম্বর রেগুলেশন দেখবো। তাহলে এবার আমরা 2 নম্বর রেগুলেশন দেখবো আমরা, ঠিক তোমার হয় কি যে আমাদের মধ্যে যে বোম্যান ম্যালপিজিয়ান কর্পাসাল দেখেছি, তার মধ্যে কি ছিল অ্যাফারেন্ট আর্টেরিওল। অ্যাফারেন্ট আর্টেরিওলের কিছু সেল তোমার মডিফাইড হয়ে যায়, মডিফাইড হয়ে যায় জেজি সেল। আর কি হয়, আর তোমার যে ডিসিটির যে ম্যাকিউলা সেল ছিল সেটার একটা ক্লোজ প্রক্সিমিটিতে তোমার একটা অ্যাপারেচাস তৈরি করে, যেটাকে বলে জেজি অ্যাপারেচাস। তাহলে কি হলো, অ্যাফারেন্ট আর্টেরিওলের যে সেল সেটা মডিফাইড হলে কি হলো, জেজি সেল। আর তোমার হচ্ছে কি ডিসিটি, যে ডিসিটির ম্যাকিউলা সেল, ডিসিটির কি ছিল ম্যাকিউলা সেল। তখন তাদের ক্লোজ প্রক্সিমিটিতে দেখা যাবে তোমার এই জায়গায় ক্লোজ প্রক্সিমিটিতে দেখা যাবে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। তাহলে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কি করে, রাস সিস্টেমে অনেকটা হেল্প করে। তাহলে এবার এই প্রসেসটা দেখে নিই। তাহলে জেজি সেল, জেজি অ্যাপারেটাস, জেজি অ্যাপারেটাস কি কি রিলিজ করে, জেজি অ্যাপারেটাস রিলিজ করে রেনিন, এরিথ্রোপোয়েটিন যেটা আরবিসি ফরমেশনে অনেক হেল্প করে, এরিথ্রোপোয়েটিনে অনেকটাই হেল্প করে তোমার। তাহলে এবার কি দেখা গেল, এবার আমরা দেখব যে কিভাবে রাস সিস্টেমটা অ্যাক্টিভেট হয়। দেখো আমাদের মধ্যে যদি ব্লাড প্রেসার, ব্লাড ভলিউম, জিএফআর, অথবা তোমার কি হয় যে ব্লাড আয়ন, এই সমস্ত জিনিস যদি কমে যায়, ঠিক আছে, এই সমস্ত যদি কমে যায় তখন কি হয় যে আমাদের মধ্যে থাকা জেজি অ্যাপারেটাস স্টিমুলেট হয়। স্টিমুলেট হলে কি হবে, তোমার রেনিন রিলিজ হবে।
এবার রেনিন রিলিজ হলে কি হবে দেখো, আমাদের মধ্যে লিভার অ্যানজিওটেনসিনোজেন উৎপন্ন করে। এই অ্যানজিওটেনসিনোজেন রেনিনের প্রেজেন্টে অ্যানজিওটেনসিন 1 ফর্ম করে। আর আমাদের এটা হচ্ছে লিভার থেকে আসছে, লাংস থেকে আসে ACE অ্যানজিওটেনসিন কনভার্টেজ এনজাইম, সেটা কি ফর্ম করবে, অ্যানজিওটেনসিন 2। এই অ্যানজিওটেনসিন 2 যেটা আছে, এই অ্যানজিওটেনসিন 2 হচ্ছে তোমার পাওয়ারফুল ভেসোকনস্ট্রিক্টর। অ্যানজিওটেনসিন কি হচ্ছে তাহলে, অ্যানজিওটেনসিন হচ্ছে তোমার পাওয়ারফুল ভেসো কনস্ট্রিক্টর। তাহলে কি হবে, ভেসো কনস্ট্রিকশন যদি হয় তাহলে ব্লাড প্রেসার বাড়বে না কমবে, ব্লাড প্রেসার তাহলে বেড়ে গেল। আর অ্যানজিওটেনসিন 2 আর কোথায় কাজ করবে, অ্যানজিওটেনসিন 2 তোমার কাজ করবে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কি করবে, তোমার যে সমস্ত ধরো অ্যালডোস্টেরন, যে অ্যালডোস্টেরন হরমোন আছে সেটাকে বাড়াবে, সিক্রেট করবে। অ্যালডোস্টেরন হরমোন যদি সিক্রেশন হয় তাহলে কি হবে, তোমার ডিসিটি তে তোমার যে অ্যাবজর্পশন হয় H2O আর Na প্লাসের অ্যাবজর্পশন কি হবে, বাড়িয়ে দেবে। এবার যদি অ্যাবজর্পশন বেড়ে যায়, এটা যদি অ্যাবজর্পশন বেড়ে যায় তাহলে কি হলো, GFR ইনক্রিজ হলো, ব্লাড ভলিউমও ইনক্রিজ হলো, আর কি আয়নিক ব্লাড আয়নের যে আয়নিক ব্যালেন্স সেটাও তোমার আগের অবস্থায় ফিরে এলো। তাহলে কি আমাদের যে পারপাসটা ছিল সেটা আমাদের সার্ভ হয়ে গেল পারপাস। তারপরে এবার যদি রাস সিস্টেম যদি তোমার ধরো হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, ইফ রাস সিস্টেম ধরো এবার হচ্ছে কি রাস সিস্টেম হাইপার অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে কি হবে, ব্লাড প্রেসার তো অনেক বেড়ে যাবে। এবার ব্লাড প্রেসার আমরা বাড়াচ্ছিলাম কিভাবে বলো তো, ব্লাড প্রেসার বাড়াচ্ছিলাম আমরা ভলিউমকে বাড়িয়ে, সোডিয়ামকে ব্লাডের মধ্যে নিয়ে এসে। তাহলে এবার কি করব আমরা, ব্লাডের যে ভলিউম সেটা কমাবো, সোডিয়ামকে বাইরে বের করে দেব। ঠিক তেমনই কি হয়, ব্লাড প্রেসার যখন এখানে বেড়ে যায় তখন হার্টে যে অ্যাট্রিয়া থাকে, হার্টের অ্যাট্রিয়া থেকে ANF অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর তোমার কি করে, রিলিজ করে, যেটা তোমার কি দেখো রেনিন যে রাস সিস্টেম হয়েছিল সেখানে কি হয়েছিল, ভেসো কনস্ট্রিকশন হয়েছিল, এখানে কি করবো আমার ভেসো ডাইলেটার। তো ANF হচ্ছে তোমার ভেসো ডায়ালেটার, আর ইনহিবিট করবে কি, যে রাস সিস্টেমটা আছে। তাহলে দেখো আমাদের পারপাসও সার্ভ হয়ে গেল, বিপি কামস ইনটু নর্মাল, তাহলে বিপিও আমাদের নর্মাল হয়ে গেল। তাহলে এইভাবে আমরা তোমার কি করলাম, এইভাবে আমরা তোমার ব্লাড কিডনির যে ফাংশনটাকে সেটাকেও আমরা রেগুলেট করলাম। তাহলে দেখো কি হয়, যে আমাদের শুধুমাত্র কিডনি যে একমাত্র এক্সক্রিশনে সাহায্য করে এমন না, কিডনির সাথে সাথে কি লাংস, লিভার, স্কিন এরাও কি করে, যে আমাদের অনেক হেল্প করে। যেমন ধরো যে আমাদের লাংসের থ্রুতে আমরা কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিই, তাহলে এটা একটা এক্সক্রিশনের কাজ হলো, তাই না। আমাদের যে সোয়েট গ্ল্যান্ড আছে, যে ঘামের সাহায্যে মানে অনেক হার্মফুল সাবস্টেন্স আমরা বাইরে বের করে দিই,
সিবেসিয়াস গ্ল্যান্ডের ক্ষেত্রে কি হয় যে বিভিন্ন টাইপের হাইড্রোকার্বন, তারপরে স্টেরল, এই সমস্ত জিনিসকে আমরা এক্সক্রিট করে দিই। তাহলে এই সমস্ত জিনিসও আমাদের কি হয় যে বাইরে বেরিয়ে যায়। তারপরে আসো যে ডিসঅর্ডার অফ এক্সক্রিটরি সিস্টেম। তাহলে এবার আসা যাক ডিসঅর্ডার অফ এক্সক্রিটরি সিস্টেমে। দেখো আমরা তো কিডনির থ্রুতে কি করছিলাম যে ইউরিয়া এই সমস্ত জিনিস আমরা বাইরে বের করছিলাম। এবার দেখা গেল যে কিডনি ফেলিয়ার হলো। কিডনি ফেলিয়ার হলে কি হবে? ইউরিয়া ইজ নট এক্সক্রিটেড আউট। তাহলে কি হবে যে একটা হার্মফুল কন্ডিশন তৈরি হবে। আর এই মুহূর্তে আমরা কি চাই যে ইউরিয়াটাকে দেহের বাইরে, অর্থাৎ যে নাইট্রোজেনাস ওয়েস্ট থাকবে সেটাকে আমরা দেহের বাইরে বের করতে চাই। তাহলে কি করতে হবে যে আমাদের হিমোডায়ালাইসিস করতে হয়। কি করতে হয়? হিমোডায়ালাইসিস, অর্থাৎ আর্টিফিশিয়াল কিডনির মাধ্যমে আমাদেরকে দেহের বাইরে এ সমস্ত যে হার্মফুল সাবস্টেন্স আছে সেগুলোকে বার করে দিতে হবে। তাহলে কি করব আমরা? হিমোডায়ালাইসিস। এটা কিভাবে করব হিমোডায়ালাইসিস? তাহলে চলো দেখে নেওয়া যাক। এটা ধরলাম হিমোডায়ালাইসিস ইউনিট, যার মধ্যে কি আছে? যার মধ্যে আছে তোমার একটা টিউব। দেখো আমরা কি করি যে রক্ত নিই আর্টারি থেকে। আর্টারি থেকে আমরা ব্লাডকে ড্রেন করলাম, সেটা এবার আমরা পাঠাবো ডায়ালাইসিং ইউনিটে। ব্লাড ড্রেন করার আগে আমরা কি মিক্স করলাম? মিক্স উইথ হেপারিন, অর্থাৎ ব্লাড যাতে ক্লট না হয়। তাহলে আমরা কি করব? হেপারিনের সাথে মিক্স করলাম, আর সেইটা আমি আবার দিয়ে দিলাম কোথায়? এই ডায়ালাইজিং ইউনিটে। এর মধ্যে কি থাকে? এর মধ্যে থাকে তোমার ডায়ালাইসিং ফ্লুইড। এর মধ্যে থাকে তোমার ডায়ালাইসিং ফ্লুইড। যে ফ্লুইডটা কি হবে? আমাদের প্লাজমা এর সাথে আইসোটনিক থাকবে। একটা জিনিস ছেড়ে, সেটা হচ্ছে নাইট্রোজিনাস ওয়েস্ট বাদ। তাহলে কি হবে? যখন আমাদের ব্লাড এই সেই ডায়ালাইজিং ইউনিটের থ্রুতে যাবে, তার যে ব্লাড আছে, ব্লাডের সাথে তোমার প্লাজমার আইসোটনিসিটি আছে সব কিছু, তাহলে এই যে ফ্লুইডের কাছে তোমার প্লাজমার কোনো কম্পোনেন্ট যাবে না, একমাত্র নাইট্রোজেনাস ওয়েস্ট বাদ দিয়ে। তারপরে নাইট্রোজেনাস ওয়েস্ট তোমার এই ডায়ালাইজিং ইউনিটে চলে আসবে। কারণ কি? যে তার আইসোটনিসিটি নেই। এই আমাদের প্লাজমার যে আছে তোমার নাইট্রোজেনাস ওয়েস্ট, আর তোমার হচ্ছে ব্লাডে যে আছে তোমার নাইট্রোজেনাস ওয়েস্ট, এই দুটোর মধ্যে আইসোটনিসিটি নেই। অর্থাৎ কি? এই দুটোর মধ্যে তোমার আদান প্রদান হবে। অর্থাৎ কি? এই যে সেলোফেন টিউব, এই যে সেলোফেন টিউবের সাথে আমি যে পাঠালাম, সেলোফেন টিউবের সাথে যে আমি পাঠালাম তোমার ব্লাড, সেখানে কি হলো? ব্লাডগুলো তাহলে নাইট্রোজেনাস ওয়েস্টগুলোকে এই ডায়ালাইজিং ফ্লুইডের মধ্যে দিয়ে দিল। তাহলে এবার যে ব্লাডটা বেরিয়ে আসবে সেটা উইদাউট নাইট্রোজেনাস ওয়েস্ট পাবো কি পাবো না? তখন কি করব? এই ব্লাডটা তখন আমরা অন্য কোনো ভেনের থ্রুতে আবার ট্রান্সফিউজ করে দেব। তাহলে এটা হচ্ছে পুরো ডায়ালাইসিংয়ের
ব্যাপারটা। তারপরে আসি তোমার রেনাল স্টোন বা রেনাল ক্যালিকুলি। রেনাল স্টোনে কি হয়? রেনাল স্টোনে হয় insoluble mass of oxalate ions are ডিপোজিট হয় রেনাল স্টোন বা রেনাল ক্যালকুলি। আরেকটা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস। যেখানে আইটিস থাকে সেই জায়গাটা হয় কি ইনফ্লামেশন হয়। তাহলে এটা কার ইনফ্লামেশন হবে? ইনফ্লামেশন অফ দ্য গ্লোমেরুলাস, তাই তো? তাহলে ইনফ্লামেশন অফ দ্য গ্লোমেরুলাস অফ দ্য কিডনি। আর দেখো আমাদের অনেক সময় কি হয় যে ইউরিনের মধ্যে ডিজিজ কন্ডিশনে তোমার গ্লুকোজ দেখতে পাওয়া যায়, সেটাকে বলে গ্লাইকোসুরিয়া। যদি রক্ত দেখতে দেখা যায় তাহলে সেটাকে বলে হিমাচুরিয়া। যদি দেখা যায় আমার কিটোন বডি তাহলে বলা হয় কিটোনিউরিয়া। তাহলে এটাও আবার দেখে নিই, গ্লাইকোসুরিয়া কাকে বলবো আমরা? গ্লাইকোসুরিয়া হচ্ছে প্রেজেন্স অফ গ্লুকোজ ইন ইউরিন। কিটোনিউরিয়া সেটা হচ্ছে প্রেজেন্স অফ কিটোন বডি ইন ইউরিন। হিমাচুরিয়া সেটা হচ্ছে প্রেজেন্স অফ ব্লাড ইন ইউরিন। তাহলে আমরা ডিজিজ কন্ডিশনগুলো দেখে নিলাম, তাই তো? ডিসঅর্ডার অফ দ্য এক্সক্রিটরি সিস্টেমও দেখে নিলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের চ্যাপ্টারটা শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে থ্যাংক ইউ। অবশ্যই রিভিশন করবে চ্যাপ্টারটা, কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে।